Okay, everyone, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। How are you, ma'am? Okay, how are you? আলহামদুলিল্লাহ ম্যাম। ফাইন ম্যাম। Okay, we are 66. We were into up to 229, section 229, right? Subsection 29, we finished. These were the definitions. And we have completed we have seen our schedules. So what about you studying? Have you studied all this? Have you studied all these? Yes, ma'am. Okay, very good. স্টাডি করে থাকলে খুবই ভালো। আর বাকি সবাই কি খবর? সবাই কি স্টাডি করেছেন? জি ম্যাম। ভেরি গুড। আর কোনো স্পেশাল কোনো কিছু ডেভেলপ করেছেন যে যেমন আপনি ছোট্ট নোট খাতায় লিখবেন বা আপনি এটাকে আপনার মতো করে আপনি এটাকে রেডি করেছেন কিনা? অবশ্যই ম্যাডাম। তাহলে আরো ভালো, যাতে আপনার পরীক্ষার সময় যাতে ইজিলি আপনি রিভিশন দিতে পারেন বা দেখে যেতে পারেন। কারণ এই পড়াশোনাগুলো এরকম, আপনি পড়ে রাখলে যদি এক্সামের আগে না দেখেন তাহলে হয়তোবা মিস হয়ে যেতে পারে। কারণ অনেক পার্সেন্টেজ, তারপরে আপনার সেকশন গুলো আসবে না, বাট স্কেডিউল গুলো থেকে পার্সেন্টেজ গুলো আসতে পারে। সুতরাং আসবে যেগুলো ছোট 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 টেবলের গুলো। সো এগুলো বিষয়। আর হলো যেহেতু আমরা পড়াশোনা করেছি, এটা আমার জন্য খুবই একটা মানে আমি খুবই হ্যাপি হই শুনে যে যতটুকু আমরা ডিসকাস করেছি ততটুকু আমরা পড়েছি। তো আমার স্ক্রিন এন্ড ভয়েস both are clear to you? Yes, ma'am. Clear. ওকে, ফাইন। আসেন তাহলে আমরা শুরু করে দেই। আমরা তো দেরি করে লাভ নাই। উই আর অলরেডি 80, 88, ইনক্লুডিং মি, উই আর 89। সো আমরা দেরি না করে শুরু করে দিই। আমাদের টার্গেটেড নাম্বার অফ ক্লাসের মধ্যে আমাদের পুরো ব্যাগ আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আসেন 229। আমরা এই সেকশনটাতে আমরা ডেফিনেশন গুলোর মধ্য দিয়ে যাচ্ছি। ডেফিনেশন গুলো আছে মেইন সেকশন গুলো 2, আর সাবসেকশন গুলো তার সাথে সাথে আমরা দিচ্ছি বা বলে যাচ্ছি। সো এখানে টেক্সট ফ্র্যাকশন আছে। এটাতে খুব বেশি কিছু নাই। এখানে টেক্সট ফ্র্যাকশন খুব বেশি কিছু নাই, শুধু আমরা ছোট্ট যে ফর্মুলাটা আছে এটা আমরা মুখস্থ করে রাখবো। এটা আমাদের পরে লাগবে সামনে গিয়ে। আচ্ছা, ট্যাক্স ফ্র্যাকশন মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যারাইভড around the amount of money arrived at in accordance with the following formula. That's the ফর্মুলাটা কি? R by 100 plus R. আর হচ্ছে এখানে ভ্যাটের যে রেট স্পেসিফাইড করা আছে সেটা। এটা কোথায় আছে? এটা আছে হলো সেকশন 15(3)-তে আমরা পেয়ে যাবো এটা। ঠিক আছে? সো সুতরাং আর হচ্ছে রেট, ব্যাস। ভ্যাটে যে রেটটা স্পেসিফাইড করা আছে সেই রেটটা আর মিন করছে এখানে। আর 100 তো 100ই। তো সিম্পল কথা, আপনাকে যদি ট্যাক্স ফ্র্যাকশন বলা হয়ে থাকে যেটার মানেটা কি আপনি এইভাবে বলে দিবেন, আর আপনার এই ফর্মুলাটা মুখস্থ থাকতে হবে। আসেন এরপরে আমরা দেখব সেকশন 230, ট্যাক্স পিরিয়ড। ট্যাক্স পিরিয়ড, আচ্ছা, আমরা জানি, আমরা আগেও কিছু কিছু চলে আসছে। ট্যাক্স পিরিয়ড মানে কিন্তু এখানে মিন করছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে? আমরা এই আইনটা পড়তে গিয়ে যত জায়গায় ট্যাক্স বলবো আমরা বলবো ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কথা মনে রাখবো। ঠিক আছে? মানে ভ্যাট। আচ্ছা, তাহলে এই ট্যাক্স পিরিয়ড কার জন্য কতটুকু? এখানে ভ্যাট বা সাপ্লিমেন্টারি ডিউটি 1 month অফ ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার। ভ্যাট বা সাপ্লিমেন্টারি ডিউটি এবং ফর টার্ন ওভার ট্যাক্স এভরি 3 months পিরিয়ড এন্ডিং অন 31st March। আমি এক কাজ করি, আমরা একটু সামনে আগায় গিয়ে এটার সাথে রিলেটেড আরো কিছু ব্যাপার আছে একসাথে পড়ে নিব। 230, ঠিক আছে? একসাথে পড়ে নিব। তাই এটা এই মুহূর্তে এখানে ড্রপ করছি আমরা।
আসেন টার্নওভার, ভেরি সিম্পল ভাবে আমরা কিন্তু টার্নওভারটা এখানে মিন করছে ইন রিলেশন টু এ পারসন। আমি আপনাদেরকে বলেছিলাম পারসন মানে হচ্ছে ব্যবসাকে মিন করছে, বিজনেস প্রতিষ্ঠানকে মিন করছে, যাকে রেজিস্ট্রি করা হয় বা রেজিস্ট্রেশন নেওয়া হয় এনবিআর থেকে ভ্যাট এর জন্য রেজিস্ট্রেশন নেওয়া হয়, তাকে পারসন বলে এখানে বলা হয়ে থাকে। আসলে পারসন মিন করছে এখানে আপনার কোন প্রতিষ্ঠান যেটা রেজিস্টার্ড পারসন অথবা এনলিস্টেড। ওকে, আচ্ছা, মিন ইন রিলেশন টু এ পারসন, ওই যে পারসন মানে রেজিস্টার্ড অথবা এনলিস্টেড। all the money received or receivable, all the money received অথবা receivable by such person within a prescribed time, একটা সুনির্দিষ্ট টাইমে অথবা একটা ট্যাক্স পিরিয়ড, against the supply of taxable goods or rendering of taxes, taxable services, যেটা ম্যানুফ্যাকচার্ড, ইম্পোর্টেড অথবা পারচেজড। এটা উৎপাদন করা হতে পারে, এটা ইম্পোর্ট করা হতে পারে, এটা পারচেজ করা হতে পারে বাই মিনস অফ হিজ ইকোনমিক অ্যাক্টিভিটি। ভেরি সিম্পল কথা। সিম্পল কথা হচ্ছে ধরে নেই আরং, ধরে নেই স্বপ্ন। যদি এরকম একটাকে আমরা ধরে নেই স্বপ্ন, স্বপ্নর জন্য স্বপ্ন হচ্ছে ভ্যাটের রেজিস্টার্ড একজন নিয়ে। আচ্ছা, রেজিস্টার্ড কখন হয়, আনলিস্টেড কখন হয়, আমরা এগুলো বলবো, সামনে আসতেছে। আচ্ছা, তো এখানে টার্নওভার মানেই হচ্ছে আপনার ওই পিরিয়ডের মধ্যে সে টোটাল কত সেলস করলো, টার্নওভার মিন করছে সেটা। আচ্ছা, এরপরে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট 287 সাবসেকশন 87, 2-87-তে বলা আছে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট। বলছে এনি অফ দ্য ফলোইং ইভেন্ট, ক্যান্সেলেশন অফ এনি সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে এখানে বিক্রি করা, বিক্রি করা। ধরুন আপনি কোনো কিছু সেল করেছেন, একটা সিমেন্ট ডিলার 100 বস্তা সিমেন্ট বিক্রি করলো, তো সামহাউ এই বিক্রিটা ক্যান্সেল করতে হয়েছে। আমাকে এক কাপ চা দিতে হবে। সাপ্লাইটা ক্যান্সেল করলো মানে বিক্রিটা ক্যান্সেল করলো। আচ্ছা, তাহলে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। হ্যাঁ, আমরা একটু মনোযোগ দিয়ে এগুলো শুনতে হবে। অল্টারেশন অফ কনসিডারেশন ফর এনি সাপ্লাই, কনসিডারেশন হচ্ছে টোটাল যে প্রাইস, আপনি একটা সিমেন্টের 1 বস্তা সিমেন্টের প্রাইস যদি হয় 400, তার সাথে প্লাস ভ্যাট, দুটো মিলে হবে কনসিডারেশন। একটু খেয়াল করতে হবে, মানে পণ্যের যে ভ্যালুটা আছে, পণ্যের যে ভ্যালুটা আছে, পণ্যের ভ্যালু প্লাস ভ্যাট, ভ্যালু এবং ভ্যাট এই দুটো মিলে হয় কনসিডারেশন। একটু খেয়াল করি, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের লাগবে। অল্টারেশন অফ দ্য কনসিডারেশন ফর এনি সাপ্লাই, অর্থাৎ আপনি বিক্রি করেছেন ওটার জন্য যে কনসিডারেশনটা ধরা হয়েছিল, আর কনসিডারেশন মানে হচ্ছে যেটার মধ্যে ভ্যালু থাকবে প্লাস ভ্যাট থাকবে। কিসের ভ্যালু? পণ্যের ভ্যালু। তাহলে এইটাতে যদি কোনো কিছু অল্টার করতে হয় তাহলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট দিতে হবে, দ্যাট ইজ অ্যাডজাস্ট করতে হবে। আবার আসেন, রিটার্ন অফ এনি সাপ্লাইড গুডস, আপনি 100 বস্তা সিমেন্ট বিক্রি করলেন, সেখান থেকে আপনার যে কাস্টমার ইনি বললো যে দেখেন 20 বস্তা সিমেন্ট বস্তাগুলো ফাটা ছিল, সুতরাং এগুলো নষ্ট, এগুলো আমি নিব না, 20 বস্তা ফেরত দিল। সুতরাং এখানেও অ্যাডজাস্ট করতে হবে, ইন পার্ট ইন ফুল অথবা টু দা সাপ্লায়ার। এটা পার্টও হতে পারে, 100 বস্তা সিমেন্টের মধ্যে 20 বস্তা ফেরত দিতে পারে, অথবা যদি পুরাটাই ফেরত দেয় তাহলেও আপনাকে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট দিতে হবে। এই ঘটনাগুলো কার সাথে অ্যাডজাস্ট হবে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু ঘটনাগুলো জাস্ট এখন একটু মনে রাখি, পরে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো আমার কথা? জি ম্যাম, Yes, বোঝা ma'am. যাচ্ছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কোথা থেকে আসবে নোবডি নোজ, তাই না? সো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর জানেন যেটা প্রেজেন্টেশন মানে কি, আমি আপনাদেরকে স্লাইডে প্রেজেন্ট করছি, সো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে একটা ডেফিনিশনের যে মেইন কথাগুলো আমরা সেগুলো বলবো, একটা সেকশনের যে মেইন কথাগুলো আমরা সেগুলো স্লাইডে দিব।
তাই না? সো তার মানে হচ্ছে স্লাইড গুলোতে মানে ছোট আকারে মেইন পয়েন্ট গুলো আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা কিন্তু এখানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স গুরুত্বপূর্ণ। আচ্ছা, আসেন, আমরা বলছিলাম সি রিটার্ন হবে, তাহলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা আসেন, conversion of any supply into a zero rated or an exempted ones কিরকম? আপনি যে পণ্যটা এতদিন ধরে ভ্যাট সহ সেল করছেন, ভ্যাট কালেক্ট করছেন, সেল করছেন, হ্যাঁ সেল করছেন, দ্যাট ইজ ভ্যাট সাথে আপনার কালেক্ট হচ্ছে। এখন গভর্নমেন্ট নতুন বছরে, নতুন অর্থ বছরে গভর্নমেন্ট কি করলো? ওই পণ্যটা, হ্যাঁ ওই যেই পণ্যটা আপনি বিক্রি করছেন ওই পণ্যটাকে জিরো রেটেড বলে ডিক্লেয়ার করলো, দ্যাট ইজ এনবিআর জানিয়ে দিল। কিসের মাধ্যমে? এটা এসআরও হতে পারে, তাই না? সো জিরো রেট করে দিল, তাহলে এই যে জিরো রেট করে দিল, তাহলে এটার জন্য অ্যাডজাস্টমেন্ট লাগবে। এক্সামটেড করে দিলে, এতদিন ছিল আপনার এটা ট্যাক্সেবল বা ভ্যাটেবল, যেটা এখন এক্সামটেড করে দিয়েছে। আচ্ছা, এক্সামশন আমরা কোথায় পাই, কোন স্কেজুলে? First schedule. First schedule. ভেরি গুড। আচ্ছা আচ্ছা, as a result of an alteration in the return of such supply, আচ্ছা এখন any other prescribed event, এর বাইরেও যদি এনবিআর কোনো ইভেন্টের কথা বলে, সেই ইভেন্ট গুলো আসেন। এখন আমরা কয়টা ঘটনা বললাম? আপনি যদি সেল করেন এবং এটা ক্যান্সেল হয়ে যায়, সেলসটা ক্যান্সেল হলো, সুতরাং অ্যাডজাস্টমেন্ট লাগবে। অল্টারেশন হলো, অ্যাডজাস্টমেন্ট লাগবে। আপনি কোনো পণ্য বিক্রি করেছেন, সেটা কিছুটা ফেরত আসলো অথবা পুরোটাই ফেরত আসলো, অ্যাডজাস্টমেন্ট লাগবে। আপনি যেই পণ্যটা বিক্রি করছেন এটা হঠাৎ করে গভর্নমেন্ট জিরো রেটেড ডিক্লেয়ার করলো, অথবা আপনি যে পণ্যটা বিক্রি করছেন এটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো এখন থেকে এটা এক্সামটেড পণ্য, ব্যাস হয়ে গেল। এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট 287-এ যেটা বলা আছে। এগুলো কিন্তু এরপরে আমরা পড়বো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এরপরে আমরা পড়বো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ এইটা ইনক্রিজ এবং ডিক্রিজ কখন? যেমন ধরেন আমরা যখন, আচ্ছা এই অ্যাডভান্স না বলি, হয়তো বুঝতে অসুবিধা হবে, আমরা ওইখানে গিয়েই বলি। আসেন তাহলে আমরা আগাই। এই যে এখন হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন ইনক্রিজ হবে কি? ইনক্রিজ হবে আপনার ভ্যাট, দ্যাট ইজ ট্যাক্স, এটা বেড়ে যাবে। কোন কোন ঘটনার কারণে আপনার ট্যাক্সটা বেড়ে যাবে এবং এগুলা অ্যাডজাস্ট করতে হবে, দ্যাট ইজ যোগ করে দিয়ে দিতে হবে। আপনি পিরিয়ডের মধ্যে, আপনি ধরুন আপনি 1 মাস হলো আপনার পিরিয়ড, ডিসেম্বর হলো আপনার পিরিয়ড, তাহলে জানুয়ারির 15 তারিখের মধ্যে আপনি রিটার্ন দিবেন। তাহলে পুরো ডিসেম্বরের মাসে আপনি যত টাকা সেলস করেছেন, আপনার টার্ন ওভার যত হয়েছে, তার উপরে আপনি যা ভ্যাট কালেকশন করেছেন, আপনি মিনস আমি মিন করছি আপনি স্বপ্ন অথবা আপনি আরো, তাহলে আপনি সেল করছেন, সেলসের সাথে কাস্টমারের কাছ থেকে, এন্ড ইউজারের কাছ থেকে, এন্ড কনজিউমারের কাছ থেকে ভ্যাট কালেকশন করছেন, ঠিক আছে? আচ্ছা এখন আপনি মাস শেষ হলো, দ্যাট ইজ পিরিয়ডটা শেষ হলো। পিরিয়ড শেষ হওয়ার পরে এবার আপনি হিসাব করবেন, ক্যালকুলেশন করবেন কোথায়? রিটার্নে। যদি আপনি রেজিস্টার্ড হন 9.1 মূসক। কি মূসকের মানে? হচ্ছে ফর্ম, মূসক। তো যেই ফর্মে, যেই মূসকে আপনি এটা ক্যালকুলেশন করবেন সেটা হচ্ছে 9.1। আর এই 9.1 এর মধ্যে 9.1 এর মধ্যে আপনার যে ট্যাক্সটা ক্যালকুলেশন করেছেন, ক্যালকুলেশন করার পরে যে লায়াবিলিটিটা দাঁড়ালো, বলেন তো আপনি ক্যালকুলেশন করলেন যে ট্যাক্সটা বা যে ভ্যাটটা আপনি কালেকশন করেছেন, এটা কি আপনার জন্য লায়াবিলিটি না অ্যাসেট? Liability. ডেফিনেটলি লায়াবিলিটি। বাকি সবাই বুঝেছেন তো? মানে এতটুকু মানে সেন্স আমাদের গ্রো করেছে কিনা বাকি সবাই? আর 2-1 জন একটু বলেন তো আমাকে। ম্যাডাম আরেকবার একটু বলেন, হ্যাঁ, আরেকবার একটু বলেন ম্যাডাম। আর একবার একটু বলবো। আচ্ছা দেখেন,
আপনি ধরুন আপনি নিজে স্বপ্নের মালিক, দ্যাট ইজ আপনি স্বপ্ন স্বপ্ন যে চেঞ্জ শপটা আছে আমাদের, আপনি দেখেছেন? জি ম্যাম। হ্যাঁ, তো আপনি হচ্ছেন নিজে স্বপ্ন, দ্যাট ইজ স্বপ্নের মালিক। আচ্ছা, তো স্বপ্ন কি করে? ডেইলি সেলস হচ্ছে তার। তো সেলস করে দেখবেন আপনি এখন, আমি যখন আপনার স্বপ্ন থেকে কিনতে যাই আপনি কিন্তু আমাকে 6.3 দিচ্ছেন, তার মানে মূসক 6.3। এইটার মাধ্যমে আপনি আমার কাছ থেকে, আমি যে এন্ড কনজিউমার, আপনার দোকান থেকে আপনার স্বপ্ন থেকে আমি যে কিনলাম, আপনি আমার কাছ থেকে ভ্যাট কালেকশন করেছেন। এইটুকু ক্লিয়ার হয়েছে? জি হ্যাঁ, তো আপনি যে ভ্যাটটা কালেকশন করেছেন, এই ভ্যাট কি কালেকশন যে করেছেন, এটা কি আপনার টাকা? না ম্যাম, না, না, এটা হলো গভর্নমেন্টের। গভর্নমেন্টের। আপনি এটা গভর্নমেন্টকে জমা দিবেন। তাহলে যেই টাকাটা আরেকজনের, দ্যাট ইজ গভর্নমেন্টের টাকা, আপনি কালেকশন করছেন অন বিহাফ অফ গভর্নমেন্ট, আপনি কালেকশন করতেছেন, আপনি স্বপ্ন। তাহলে এইটা আপনি গভর্নমেন্টের টাকাটাকে আপনি ডেফিনিটলি লাইবিলিটি হবে এটা আপনার জন্য। কারণ গভর্নমেন্টের টাকা আপনি 1 মাস ধরে কালেকশন করেছেন, পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে এটা গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দিবেন চালানের মাধ্যমে। এখন ক্লিয়ার হয়েছে? জি বুঝছি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এইবার আসেন, এখন ধরুন আপনার নর্মাল সেলস হইলো। তো নর্মাল সেলস এ ক্যালকুলেশনের পরে ধরুন আপনি ডিসেম্বরের হিসাব করছেন জানুয়ারির 10 তারিখের দিকে, 15 তারিখের মধ্যে যেহেতু আপনাকে চালান জমা দিতে হবে, দ্যাট ইজ টাকা জমা দিতে হবে, রিটার্ন ফিল আপ করতে হবে, 15 তারিখ হলো আপনার ডেডলাইন, এর মধ্যে জমা দিতে হবে। তো ধরেন আপনি 15 তারিখে 10 তারিখে হিসাব করছেন, গভর্নমেন্টের পক্ষ হয়ে আপনি পিপলের কাছ থেকে, দ্যাট ইজ আমরা হইলাম এন্ড কনজিউমার, আমাদের কাছ থেকে আপনি 50 লাখ টাকা ভ্যাট কালেকশন করেছেন। আচ্ছা, এখন এই যে কালেকশন করেছেন, করার পরে যখন প্রথম আপনি কালেকশন করেছেন, এই কালেকশনের পরে এইবার আসেন, কিছু ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, কিছু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। ইনক্রিজিং মানে লাইবিলিটিটা আপনার বাড়িয়ে দিবে, তার মানে আপনার যে 50 লাখ টাকা আপনি ভ্যাট হিসাব করেছিলেন তার সাথে আরো যোগ হবে। আরো কি কারণে যোগ হবে? এইগুলা হচ্ছে সেই কারণগুলো, দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এইগুলা হচ্ছে সেই কারণ, মানে সেই ঘটনা। যদি আপনার নিম্নলিখিত এই ঘটনাগুলো যে কোনো একটা ঘটে, তাহলে কিন্তু আপনার ইনক্রিজ করতে হবে, মানে ট্যাক্সটাকে বেড়ে যাবে, লাইবিলিটিটা বেড়ে যাবে। তাহলে আপনার লাইবিলিটি বেড়ে যাবে, তার মানে আপনার 50 লাখ টাকা লাইবিলিটি ছিল, এখানে হয়তো বেড়ে গিয়ে 51 লাখ টাকা হয়ে যাবে। তাহলে কি কি কারণে? এই হচ্ছে সেই কারণগুলো। এখন কি বিষয়টা, গল্পটা বুঝতে পেরেছেন তো? জি ম্যাম, Yes, বুঝতে ma'am. পারছি। জি ম্যাম। আচ্ছা, এখন সেই এই ঘটনাগুলো আমরা দেখব। আচ্ছা, কি কি ঘটনা? ঘটনাগুলো হচ্ছে অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন রেসপেক্ট অফ উইথহোল্ডিং ট্যাক্স। আমরা উইথহোল্ডিং ট্যাক্সটা আরো পরে বুঝবো। আচ্ছা, তারপরে আমরা বলে দিই। আচ্ছা, একটু বলে দিই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, দেখেন, উইথহোল্ডিং ট্যাক্স, উইথহোল্ড মানে হচ্ছে আপনি টিডিএস করে রেখেছেন, ভিডিএস করে রেখেছেন, আপনার ট্যাক্সের ক্ষেত্রে এটাকে বলে টিডিএস, সোর্সে ট্যাক্স কেটে রেখেছেন। তো আপনি এরকম সোর্সে কোনো কোনো ক্ষেত্রে আপনি ভিডিএস করেছেন, তো তো আরেকজনের ভ্যাট, আরেকজনের টাকা সে জমা দেওয়ার কথা, সেটা আপনি কেটে রেখেছেন। আচ্ছা, কেটে রাখলেন যে এটা তো লায়াবিলিটি, তাহলে এটা বেড়ে যাবে। এই হলো একটা উইথহোল্ডিং ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড ফর অ্যান অ্যানুয়াল রিক্যালকুলেশন। ধরুন ডিসেম্বর মাস হলো বছরের শেষের মাস। আচ্ছা, আমাদের যদি, অথবা আমি বছরের জুন মাসটা বলি, যদি আমরা জুন মাস বলে থাকি, তাহলে জুন হচ্ছে আমাদের অর্থ বছরের শেষের মাস, তাই না? তো এই লাস্ট মান্থে আপনার পুরা বছরের ক্যালকুলেশনটা রিক্যালকুলেশনের প্রয়োজন হতে পারে। তো রিক্যালকুলেশনে অনেক সময় বেড়ে যেতে পারে, অনেক সময় কমেও যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হতে পারে ইফ আ পেমেন্ট ইজ নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল। এখন আপনার কিন্তু রুলস আছে,
আপনার ল আছে আপনি কত টাকা পর্যন্ত পেমেন্ট যদি ব্যাংকিং চ্যানেলের বাইরে করেন সেটাকে আপনার ধরবে না, মানে এটাকে আপনার কনসিডার করবে না। হ্যাঁ, আপনার পেমেন্ট হিসাবে কনসিডার না করে এটাকে ভ্যাট করে দিবে, এটাতে চার্জ করে দিবে, যদি এরকম আপনি করে থাকেন। আরো পরে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর গুডস পুট টু এ প্রাইভেট ইউজ। আপনি মনে করেন স্বপ্নতে আপনার প্রচুর গুডস আছে, তা আপনি বাসায় আপনার নিজের বাসায় মনে করেন স্বপ্ন থেকে আপনি স্বপ্নের মালিক, আপনি বাসায় স্বপ্ন থেকে 5 বস্তা বা কিছু এই 1 লাখ টাকার কোনো জিনিস নিয়ে গেলেন, তাহলে আপনি এইটা যে প্রাইভেট ইউজ করছেন এটাতে কিন্তু আপনার ভ্যাট চলে আসবে। ঠিক আছে, এবং এই ভ্যাটটা কি হবে, লায়াবিলিটিটা বাড়ায় দিবে, তাই না? ভ্যাট হয়ে যাবে, চার্জ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাম এরপরে হ্যাঁ, প্রাইভেট ইউজ বলতে বুঝলাম ব্যক্তিগত না বিষয়টা। আপনি স্বপ্নের মালিক। স্বপ্নটা যদি আপনার নিজস্ব বিজনেস হয়, আপনি স্বপ্ন দোকান থেকে 1 লক্ষ টাকার মাল আপনি বা গুডস আপনি নিজের বাসায় নিয়ে গেছেন, ম্যাম উনি পারচেজ করে নিছে না? পারচেস করে নিলে তো আলহামদুলিল্লাহ, তাহলে সাথে সাথে পেমেন্ট হয়ে গেল, ও আচ্ছা আচ্ছা, জি ম্যাম ক্লিয়ার ম্যাম। হইলো প্রাইভেট ইউজ। আচ্ছা, অথবা আপনি যদি অন্যভাবে অন্য কোনো একটা কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি আমরা, যেমন ধরেন কোনো একটা পণ্য, কোনো একটা কাঁচামাল আমি ক্রয় করে আমি কোনো একটা পণ্য উৎপাদন করি এবং বিক্রি করি। তবে কাঁচামাল ক্রয় করেছি মনে করেন যে 50 লাখ টাকার, আমি কি করলাম 50,000 টাকার কাঁচামাল আমি নিজে ব্যবহার করে ফেললাম, তাহলে এটাকেও প্রাইভেট ইউজ বলা হবে। ঠিক আছে, আসেন, অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অন বিং রেজিস্টার্ড, মানে এতদিন আপনি রেজিস্টার্ড ছিলেন না, হঠাৎ করে আপনি এই মাসে রেজিস্টার্ড হইলেন, তো এই জন্য আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অন ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন যদি ক্যান্সেল হয়, বিভিন্ন কারণ আছে, আমরা এটা পড়বো যে কি কি কারণে রেজিস্ট্রেশন ক্যান্সেল করা যেতে পারে বা অ্যাপ্লাই করব রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য, আমরা এগুলো সামনে পড়বো। তো যখন রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, সুতরাং পুরো একটা হিসাব কিতাব হবে কমপ্লিট, তখনও বেড়ে যেতে পারে। আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হতে পারে আর চেঞ্জ ইন ভ্যাটের রেটে যদি কোনো কারণে গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়, তাহলেও সেখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। আবার পেমেন্ট অফ এনি ইন্টারেস্ট, তো আপনি মনে করেন যে গত মাসে আপনি রিটার্ন জমা দিতে পারেন নাই, এখন গত মাসে যে রিটার্ন জমা দেন নাই, 1 মাসের জন্য আপনাকে পেনাল্টি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে ইত্যাদি। আবার কোনো কারণে ফাইন হলো, আমাদের মনে আছে পেনাল্টি এবং ফাইনের পার্থক্যটা? মনে আছে কিনা, গত ক্লাসে বলেছি ডিটেইল এটার উপরে। এবং ম্যাম পেনাল্টির ইয়াটা যদি আরেকবার বলতেন। পেনাল্টি ট্যাক্সে মেবি হ্যাঁ, ট্যাক্সের সময় মেবি ফাইন হয়। ম্যাম ফাইন মানে ইম্পোজ করে আমি ট্যাক্স কমিশনার ক্লিয়ার থাকতে হবে আপনার, ফাইন কে আরোপ করে, কে ইম্পোজ করে, যে কোনো একটা আপনি মনে রাখবেন, তাহলে বাকিটা মনে থাকবে। আপনার ইন্টারেস্ট, মনিটারি পেনাল্টি আরোপ করে কমিশনার। হ্যাঁ, আপনি এই মাসেরটা সামনের মাসে দিলেন, সুতরাং আপনার ইন্টারেস্ট দিতে হবে, সাথে পেনাল্টিও দিতে হবে। আপনি রিটার্নটা জমা দিলেন না 15 তারিখের মধ্যে, আপনাকে 10,000 টাকা পেনাল্টি করে দিবে, কে করে দিবে? কমিশনার। এখন এইবার আপনার সাথে এনবিআর এর কোনো ডিসপিউট হলো, এই ব্যাপারে আপনি মামলা করেছেন, মামলাতে তাহলে কি হলো, এটা কোর্টে চলে গেল, এটা মামলা চলবে, এটা কতদিন চলবে? যতদিন লাগবে ততদিন চলবে। এই কোর্ট যে ডিসিশন দেয় যে হ্যাঁ আপনি মামলায় হেরে গেছেন, আপনি 1 কোটি টাকা ভ্যাট দিবেন, তার সাথে আরো জরিমানা দিবেন আরো 5 লাখ টাকা, দ্যাট ইজ ফাইন। ইয়েস ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার হলো? একটা মনে রাখেন, যে কোনো একটা, ফাইন হলো কোর্ট ইম্পোজ করে, দ্যাটস ইট। আর কোর্টে কখন যায় মানুষ? মামলা হলেই তো, মামলার বাইরে কি আর কোনো কার্যকলাপ কোর্টে আছে কি? না ম্যাম। নাই। আচ্ছা, তো এগুলো গেল। এখন আসেন, সো আদার প্রেসক্রাইবড ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যদি আরো কোনো ঘটনা থাকে তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ধরুন আপনার, আমি কিন্তু কোশ্চেন সহ আলোচনা করে যাব, যে কিরকম কোশ্চেন হতে পারে। আপনাকে বললো নিম্নলিখিত কোন ইভেন্ট গুলোর কারণে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে? তো A, B, C 4টা অপশন আপনার সামনে এক্সাম হলে,
4টা অপশনের মধ্যে 2টা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিল আর বাকি 2টা ডিক্রিজিং দিয়ে দিল। তো সেখান থেকে আপনার ক্লিয়ার হইতে হবে, আপনার বুঝতে হবে ইনক্রিজিং মানেটা কি ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হচ্ছে আপনার লায়াবিলিটি, মানে যে পরিমাণে ভ্যাট আপনি হিসাব করেছেন তার সাথে আরো যোগ হবে, মানে লায়াবিলিটিটাকে বাড়িয়ে দিবে। যে ইভেন্ট গুলো আপনার লায়াবিলিটিকে বাড়িয়ে দিবে, আপনার মিনস আপনি যে ভ্যাট ক্যালকুলেশন করেছেন সেইটা। তো সেই লায়াবিলিটিটা যেই ঘটনাগুলোর কারণে বেড়ে যায় সেগুলোকে বলা হয় ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আবার ভাইস ভার্সা, যেই ঘটনাগুলোর কারণে আপনার লায়াবিলিটিটা কমে যায়, দ্যাট ইজ ধরুন আপনি স্বপ্ন 50 লাখ টাকা ডিসেম্বরে আপনার কি ভ্যাট ক্যালকুলেশন হইল। হ্যাঁ, এখন আপনার কিছু কিছু ঘটনা 10-15টা ছোট ছোট ঘটনা আছে যেগুলোর কারণে 2 লাখ টাকা ভ্যাট কমে গেল, তাহলে আপনি এখন দিবেন 48 লাখ টাকা। তার মানে আপনার লায়াবিলিটিটা কমিয়ে দিল। কি কি ঘটনা, আমরা ঘটনাগুলো দেখব। তো এখন এই গল্পটা বুঝেছেন কিনা? জি ম্যাম, বুঝছি ম্যাম। আসেন, আমরা এতক্ষণ ইনক্রিজিং দেখেছিলাম, এখন তো সাথে সাথে ডিক্রিজিং দেখার দরকার ছিল। আমরা একটু দেখে আসি কোন জায়গাটা ডিক্রিজিং আছে। ম্যাম আপনার স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে মনে হয়। স্লাইডটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে ম্যাম। এর আগে আপনি যেটা দিয়েছেন ওটা আমি প্রিন্ট করে নিয়েছি। এখন আমার এখানে একটা সিরিয়াল, আপনার ওখানে আগে পরে। মানে আমারটা চেঞ্জ হয়েছে না আপনারটা চেঞ্জ হয়েছে বুঝতেছি না। উম, আপনি কি আমি যেটা পাঠিয়েছি সেটা দেখতেছেন? জি ম্যাম। আর সেখানে কি সিরিয়ালটা অন্য? হ্যাঁ, সিরিয়ালটা ম্যাম আমার এখানে অন্যরকম। আপনার ওখানে কয়টা স্লাইড টোটাল দেখেন তো? ম্যাম আপনার ওখানে যতগুলো আমার ওখানেও সেম, তবে সিরিয়ালে আর কি আগে পরে ঢুকে গেছে ও আমার আচ্ছা, এখানে। এটা হয়তো সেকশন 2 আর 44 পর্যন্ত আছে আমার এখানে। 20। 44 সেকশন 2 লাস্ট। একটু আইসিবি থেকে একটু কল আসে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ। ম্যাডাম, ওই যে বললাম যে কালকে তো তিনটা ক্লাস ছিল না, এমনি একটা ক্লাস নিতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আমি তো এই মেসেজ দিয়ে দিতেছি। ঠিক আছে, ভালো করে এই সেকশনের মেসেজটা দিয়ে। আচ্ছা ঠিক আছে তাহলে নয়টা ঠিক আছে। ওকে ওকে। হ্যাঁ, আপনারা কে আঁকাআঁকি করছেন কেন স্ক্রিনে? আচ্ছা হ্যাঁ, একটু বলেন তো আপনার ওখানে কি হচ্ছে? আপনার ওখানে এই প্রথম এই স্লাইড গুলোতে কয়টা স্লাইড মোট? ম্যাম হ্যালো স্লাইড ঠিক আছে কিন্তু সিরিয়ালটা একটু ব্রেকআপ আছে আর কি। হ্যালো। ম্যাম ম্যাম আমার মনে হয় উনি হচ্ছে প্রিন্ট করার সময় যে করেছে তিনি হচ্ছে আগে পরে হ্যালো print হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে না ম্যাম? আমি তো করে পিডিএফ আমার করে ইয়েটা প্রিন্ট মনে দিয়েছি। হয় চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ ম্যাম, আপনারটা চেঞ্জ হয়ে গেছে, আমি পিডিএফ করে প্রিন্ট দিয়েছি। ম্যাডাম আগে পিছে চলে গেছে আর কি এমনি। না, এই যে আমরা তো এখানে পড়েছি। ম্যাডাম আমার কাছে যে স্লাইডটা আছে এটা আপনার ইনক্রিজের পরে ডিক্রিজটা এখানে সিরিয়ালে আছে, কিন্তু আপনার এই স্লাইডে নাই। এই স্লাইডটা নাই। মানে ইনক্রিজের পরবর্তী স্লাইডটা আমার এখানে ডিক্রিজ অ্যাডজাস্টমেন্ট, কিন্তু আপনার এখানে তো ইনক্রিজের পরে ডিক্রিজটা নাই। ও তাই তো। জি ম্যাম, আপনারটা চেঞ্জ আচ্ছা হয়েছে। তাহলে একটু দাঁড়ান, আমার এখানে কোনোভাবে এটা পিডিএফ ফাইল না। আমি তাহলে পিডিএফটা ওপেন করি। জি ম্যাম, আমি পিডিএফ করে প্রিন্ট দিয়েছি। ইয়েস ম্যাম, এটা ছিল। হ্যাঁ, এটা হলো পিডিএফ করা, তো ওখানে আমার মনে হয় ওই যে একটু চাপ টাপ লেগে অনেক সময় হয়ে যায় না, কোনোটা হয়তো ডিলিট হয়ে গেছে নাকি। এই তো ট্যাগ ফ্র্যাকশন পড়লাম। এইটা 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 আমরা একটু পরে পড়বো।
আর এইটাও কিন্তু এই স্লাইডটা তো এখন দেখতে পাচ্ছি না আমাদের ওখানে টার্নওভার অ্যাডজাস্টমেন্ট ইনক্রিজিং এর পরে ডিক্রিজিং। ওকে, ভেরি গুড। আমরা কিন্তু একটু ব্যাকে যাব, গিয়ে ওই স্লাইডটা পড়ে নিব। আপনাদের কাছে আপনারা সবাই তাহলে এই স্লাইডটা একটু খেয়াল করেন। আমার ওখানে এটা একটু কম আছে, মানে হয়তো বা ডিলিট হয়ে গেছে, আমি নিজেই ক্লিক করতে গিয়ে, যেটা হয়তো বা খেয়াল করিনি। ঠিক জি আছে, ম্যাম, কম আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ইনক্রিজিং মানে বুঝলাম, ডিক্রিজিং মানেও বুঝলাম, তাই না? জাস্ট ভাইস ভার্সা। ডিক্রিজ হলে আমার কি ডিক্রিজ হবে বলেন তো? ভ্যাট ডিক্রিজ হবে, হ্যাঁ, একটা ডিক্রিজ হবে ম্যাম। হ্যাঁ। আচ্ছা, মানে আমার যে লাইবিলিটিটা ছিল, লাইবিলিটিটা কমে যাবে। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে। তাইলে আপনার ঘটনাটা ঠিক যদি একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, তাহলে আপনি যেভাবেই কোশ্চেন দেখ, আপনার এটার সমস্যা হবে না অ্যান্সার করতে। আসেন, ডিক্রিজ হবে আমার এই ঘটনাগুলোর কারণে। যে এই ঘটনাগুলো আমরা এখন দেখতেছি বা বলবো, এই ঘটনাগুলো হচ্ছে এমন ঘটনা যেটার কারণে আপনার লাইবিলিটিটা কমে যাবে। কি লাইবিলিটি? ভ্যাটের লাইবিলিটি। ধরুন আপনি ডিসেম্বর মাসের ভ্যাট ক্যালকুলেশন করছেন জানুয়ারির 10 তারিখে, ওখানে আপনার 50 লাখ টাকা ভ্যাটের হিসাবে আসলো, ক্যালকুলেশন করে আসলো 50 লাখ টাকা। তারপরে যখন আপনি ফাইনালি এটাকে ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন, তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরো 2 লাখ টাকা আপনার কমে গেল, তাইলে লাইবিলিটি কমে গেল, তাই না? জি ম্যাম। লাইবিলিটি কমে গেল। ভ্যাট আপনার জন্য লাইবিলিটি না? আপনি যদি স্বপ্ন হয়ে থাকেন, আপনি নিজে স্বপ্ন, দ্যাট ইজ স্বপ্নের মালিক, তো ভ্যাট আপনার জন্য কি? যেটা আপনি পিপলের কাছ থেকে, আমাদের কাছ থেকে কালেক্ট করছেন। অবশ্যই লাইবিলিটি ম্যাম। আমি অ্যাডভান্স কেটে নিচ্ছি, কিন্তু আমি এটা পেমেন্ট করি না এখন গভর্নমেন্টকে। হ্যাঁ, আচ্ছা, তো এই লাইবিলিটিটা কমে যাবে। আচ্ছা, তাহলে দেখে নেন, এবারে দেখবেন অ্যাডজাস্টমেন্ট গুলো বুঝতে পারবেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অফ দ্য মানি পেইড অ্যাজ অ্যাডভান্স ট্যাক্স, মানে আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে এসেছেন। অ্যাডভান্স এটি কোথায় দিয়ে আসি একটু বলেন তো দেখি, কতটুকু মনে আছে? এটি আমরা কোথায় দিয়ে আসি? কাস্টম এটা আমরা পারচেজ করলে, না ম্যাডাম, এটা আমরা পারচেজ করলে হ্যাঁ, পারচেস করলে তো পারচেস মানে না। আমাদের সোর্স থেকে যেটা কেটে নেয়, মানে হ্যাঁ, হ্যাঁ, ইম্পোর্ট হ্যাঁ, তা করলে। তো অবশ্যই। কিন্তু আমি চাচ্ছি, আমি যেটা এই মুহূর্তে আজ করতেছি, সেটা হচ্ছে আপনি পোর্টে কি কি দিয়ে আসেন আমাকে সেটা বলেন। পোর্টে আমরা কি কি পেমেন্ট করি? ম্যাম সিডি, এসডি, আরডি, এটি এআইটি এন্ড ভ্যাট এআইটি। একটা কমে গেল না? and VAT, ব্যাট। ma'am. ভ্যাট কয়টা? হ্যাঁ, তাহলে এই হলো সেই এটি। তাহলে অ্যাডভান্স দিয়ে এসেছেন, আগে দিয়েছেন, তো আগে যে আপনি গভর্নমেন্টকে দিয়ে এসেছেন, তাহলে সেটা এই মাসে কমিয়ে দিবেন। ধরুন আপনি নভেম্বর মাসে দিয়ে আসছেন, আপনি ডিসেম্বরেরটা যখন পেমেন্ট করবেন, তখন আপনি যে আগে দিয়ে আসছেন সেটা এই মাসে কমিয়ে দিবেন, দ্যাটস ইট। তাহলে আপনার লাইবিলিটিটা কমে গেল না? বোঝা গেল? জি ম্যাম। হ্যাঁ, আসেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অফ টিডিএস এগেইনস্ট সাপ্লাই মেড বাই সাপ্লায়ার। আপনি টিডিএস করেছেন সোর্সে এগেইনস্ট সাপ্লায়ার, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অফ টিডিএস এগেইনস্ট সাপ্লাই মেড বাই সাপ্লায়ার। অর্থাৎ আপনার কাছ থেকে, মোট কথা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে টিডিএস কেউ আপনার কাছ থেকে ট্যাক্স কেটে রেখেছে, তাহলে সেটা আপনি এখন কমিয়ে দিবেন। আবার রিক্যালকুলেশনের ফলেও কিন্তু অনেক সময় কমে যায়। আচ্ছা, ইস্যুয়েন্স অফ ক্রেডিট নোট, আমরা তো ক্রেডিট নোট ভালোই বুঝি, তাই না? সো ক্রেডিট নোটের ক্ষেত্রেও আপনার কি যাবে? কমে যাবে, লায়াবিলিটি কমে যাবে। আবার আসেন, ডিক্রিজ ইন ভ্যাট রেট, ঠিক ভাইস ভার্সা। ওই যে ইনক্রিজ হয়েছিল ভ্যাট রেটে, তাই আপনার লায়াবিলিটি বেড়ে যাবে। এবার ডিক্রিজ হয়েছে, তাহলে লায়াবিলিটি কমে যাবে। আচ্ছা, ক্লেম ফর নেগেটিভ নেট অ্যামাউন্ট ক্যারিড ফরওয়ার্ড ফ্রম এ প্রিভিয়াস ট্যাক্স পিরিয়ড, অর্থাৎ গত মাসে আপনি নভেম্বর মাসে যে ট্যাক্স দিয়েছিলেন, ভ্যাটের রিটার্ন দিয়েছিলেন, সেখানে আপনার জন্য নেগেটিভ নেট অ্যামাউন্ট ছিল। নেগেটিভ নেট অ্যামাউন্ট মানে কি? মানে হচ্ছে আপনি গভর্নমেন্টকে কি ট্যাক্স দিবেন, বরঞ্চ উল্টা গভর্নমেন্টের কাছে পাওনা, তো পাওনাটা গভর্নমেন্ট আবার আপনাকে পেমেন্ট করবে না। গভর্নমেন্ট বলবে ঠিক আছে 5 লাখ টাকা আপনি পাওনা, রিটার্ন এইটা নেগেটিভ নেট অ্যামাউন্ট হিসাবে থাকবে, এইটা আগামী মাসে আপনি অ্যাডজাস্ট করবেন। মনে করেন আগামী মাসে নভেম্বরে আপনার নেগেটিভ
নেগেটিভ নেট অ্যামাউন্ট ছিল 5 লাখ, ডিসেম্বরেরটা যখন হিসাব করবেন আপনার ভ্যাট আসলো 25 লক্ষ টাকা পেমেন্ট করা। তাহলে ওই যে নেগেটিভ নেট অ্যামাউন্ট আগের 5 লাখ আছে সেটা এবারে বিয়োগ করে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, ভ্যাট ওভারপেড ইন প্রিভিয়াস ট্যাক্স পিরিয়ড, আপনি কোনোভাবে কোনো ক্যালকুলেশনের কারণে বা কোনোভাবে আপনি ওভারপেইড করে ফেলেছেন, তাহলে সেটাও পরের মাসে কমায়া দিবেন। ব্যাস, এইগুলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইভেন্ট। এখন আসেন আমরা একটু ব্যাকে যাব। আমি ঠিক বুঝতেছি না এইটা এতটা চেঞ্জ আমার ওইতে কিভাবে হইলো, কারণ এইটা হলো আমার আগে করা। হ্যাঁ, তো আগে করা থেকে এই স্লাইড গুলো কিভাবে ডিলিট হয়ে গেল আমি নিজেও জানি না, হয়তোবা ক্লিক লেগে ডিলিট হয়ে গেছে, যেটা খেয়াল করিনি। আসেন, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা কোনো একটা বিজনেস ধরুন আপনি নতুন একটা বিজনেস ওপেন করলেন, স্বপ্নের মতো একটা আরেকটু ছোট আকারে শুরু করলেন। তো শুরু করার পরে এইবার আপনাকে আপনাকে কি করতে হবে, দেখতে হবে আপ টু 50 লাখ 50 লাখ পর্যন্ত যদি আপনার সেলস হয়, দ্যাট ইজ টার্নওভার হয়, এটি কিন্তু অ্যানুয়ালি, ঠিক আছে। 50 লাখ টাকা যদি সেলস হয় তাহলে কোনো কিছু লাগে না। আচ্ছা, এরপরে 50 লাখ থেকে 3 কোটি টাকা যদি আপনার সেলস হয়, তার মানে 50 লাখের উপরে 3 কোটির মধ্যে যদি আপনার সেলস থাকে, তাহলে আপনাকে এনলিস্টমেন্ট নিতে হবে। গভর্নমেন্ট থেকে এনলিস্টমেন্ট নিবেন, ঠিক আছে। এখন 3 কোটি টাকার বেশি যদি সেলস হয় তখন ভ্যাটের রেজিস্ট্রেশন নিবেন। 3 কোটি টাকার বেশি যখন হবে তখন আপনার কি হবে, ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে, ঠিক আছে। ম্যাডাম আচ্ছা, এনলিস্টমেন্টটা কি? এনলিস্টমেন্টের বাংলা হচ্ছে তালিকাভুক্তিকরণ, মানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। মানে আপনি যে বিজনেস করেন, আপনার বিজনেস হচ্ছে রেজিস্ট্রেশনের যোগ্য। কিরকম, আপনি সেল করেন 3 কোটি টাকার বেশি অ্যানুয়ালি, ঠিক আছে। 3 কোটি টাকার বেশি যদি আপনার সেলস হয়, তাহলে আপনার রেজিস্ট্রেশন লাগবে এনবিআর থেকে। মানে এনবিআর এর কাছে আপনি রেজিস্টার্ড একজন বিজনেস, আপনার বিজনেসটাকে রেজিস্টার্ড বিজনেস বলা হবে, অথবা পার্সন, রেজিস্টার্ড পার্সন, ভ্যাটের রেজিস্টার্ড পার্সন, দ্যাটস ইট। আচ্ছা, এখন আপনার 3 কোটি টাকার উপরে, তাই আপনি রেজিস্টার্ড। আর যদি 3 কোটি টাকার নিচে হয়, 50 লাখের উপরে হয়, তাহলে আপনি এনলিস্টেড হবেন। এনলিস্টেড মানে হচ্ছে তালিকাভুক্তিকরণ। রেজিস্টার্ডের বাংলা তো রেজিস্ট্রেশন তো আমরা জানি, নিবন্ধনকৃত ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক আছে। তো এখন আসেন এই জায়গাটায় এনলিস্টমেন্টের কারণে আমরা একটু আগে ভ্যাটের পিরিয়ড গুলোর কথা বলছিলাম, তাই না? আচ্ছা, এখন আপনি যখন এনলিস্টেড হবেন, আপনার বিজনেস যদি এনলিস্টেড হয়, তাহলে আপনার জন্য ভ্যাটের পিরিয়ড মানে ট্যাক্সের পিরিয়ড হচ্ছে কোয়ার্টার ওয়াইজ। ভ্যাটের পিরিয়ড হচ্ছে কোয়ার্টার ওয়াইজ, তার মানে কোয়ার্টার কিন্তু কাউন্ট হবে জানুয়ারি থেকে। কিরকম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো প্রথম কোয়ার্টার। আচ্ছা, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি হয় ফার্স্ট কোয়ার্টার, তাহলে এই কোয়ার্টারের রিটার্ন আপনি জমা দিবেন এপ্রিলের 15 তারিখের মধ্যে। একটু খেয়াল করেন, আপনি যদি আনলিস্টেড পার্সন হন, আপনার সেলস হলো 50 লাখ থেকে 3 কোটির মধ্যে, তাহলে আপনার বিজনেসটা আনলিস্টেড বিজনেস। এটাকে আরেকটা নামে বলা হয় টার্নওভার ট্যাক্স। অর্থাৎ যিনি আনলিস্টেড হয় সে টার্নওভার ট্যাক্স পেমেন্ট করে, আর ওই রেট হলো 4%। ওই রেটটা কি 4%। আচ্ছা, এখন আসেন, আপনি ভ্যাটের রেজিস্টার্ড পার্সন, তার মানে আপনার সেলস হলো 3 কোটির উপরে, তাহলে আপনার ট্যাক্স পিরিয়ড কি? আপনার ট্যাক্স পিরিয়ড হলো প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ার হলো একটা ট্যাক্স পিরিয়ড। প্রত্যেকটা ক্যালেন্ডার মান্থ, সরি আমি কি ইয়ার বলে ফেলেছি, জি। প্রত্যেকটা ক্যালেন্ডার মান্থ, তার মানে আপনার একটা ইয়ারে, আপনার ধরুন 2024 সালে আপনার 12টা, আপনি যদি রেজিস্টার্ড পার্সন হন, আপনার 12টা ট্যাক্স পিরিয়ড, তার মানে
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এইভাবে প্রত্যেকটা মান্থ আপনার একটা একটা ট্যাক্স পিরিয়ড, দ্যাট ইজ ভ্যাট পিরিয়ড। আচ্ছা, তাহলে আপনার ভ্যাট পিরিয়ড যদি আপনার ডিসেম্বর হয় একটা, তাহলে ডিসেম্বর একটা পিরিয়ড। আচ্ছা, ডিসেম্বরের রিটার্ন আপনি কবে জমা দিবেন? জানুয়ারির 15 তারিখের মধ্যে। আবার জানুয়ারির রিটার্ন আপনি কবে দিবেন, জমা দিবেন? 15 তারিখ। ফেব্রুয়ারি 15 তারিখে। এখন এই গল্পগুলো বোঝা যাচ্ছে তো? জি ম্যাম। ইয়েস ম্যাম। বোঝা গেল? ম্যাডাম হ্যাঁ, এত সুন্দর করে বুঝাচ্ছেন, বোঝা যাবে না কেন? অবশ্যই বোঝা যাচ্ছে ম্যাম। বোঝা যাচ্ছে কিনা মনে রাখতে হবে এগুলো। জি ম্যাম, ইনশাল্লাহ ম্যাম। বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনার ডেটে সমস্যা হচ্ছে, আপনার কথা কেটে আসতেছে। ম্যাম একটা প্রশ্ন আছে। বোঝা যাচ্ছে? জি ম্যাম একটা ম্যাম, প্রশ্ন বোঝা ছিল। যাচ্ছে। ওকে, হ্যাঁ, এনলিস্টমেন্ট এবং আসেন। হচ্ছে রেজিস্ট্রেশন দুইটার আমরা ক্ষেত্রে কি কিন্তু বিজনেস হ্যাঁ আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়? ইভেন্ট পড়েছি, ইনক্রিজিং পড়েছি, ডিক্রিজিং পড়েছি। আচ্ছা, এখন আমরা পড়বো 258। 258 হলো ফেয়ার মার্কেট প্রাইস। ফেয়ার মার্কেট প্রাইস, দ্য কনসিডারেশন। আমি একটু আগে বলেছিলাম কনসিডারেশনের মধ্যে কি কি থাকে। কনসিডারেশনের মধ্যে কি কি থাকে? পণ্যের মূল্য প্লাস ভ্যাট। হ্যাঁ, ভেরি গুড। পণ্যের মূল্য প্লাস ভ্যাট, ঠিক আছে? এটা হলো দুইটা মিলে হয় কনসিডারেশন। তাহলে দ্য কনসিডারেশন ফর এ সাপ্লাই, একটা সাপ্লাই, সাপ্লাই মানে বিক্রি, বিক্রি, সেলস, রেভিনিউ যেটাই বলেন, টার্নওভার, ঠিক আছে? কনসিডারেশন ফর এ সাপ্লাই অ্যারাইভ অন দ্য বেসিস অফ নর্মাল রিলেশন। নর্মাল রিলেশনের বেসিসে যে সাপ্লাইয়ের কনসিডারেশনটা অ্যারাইভ করে between a buyer and a seller who are not associated with each other, মানে একজন আরেকজনের সাথে অ্যাসোসিয়েটেড নয়। একজন সেলার এবং বায়ার, এই দুইজন, ধরুন আপনি বাসা থেকে বের হলেন, আপনি বের হয়ে গিয়ে আপনি স্বপ্ন থেকে কিছু কিনলেন, ওখানে প্রাইস লেখা আছে, ব্যাস ওখানে সেলসম্যান আছে, আপনি কি করলেন, একটা বাস্কেট নিলেন, নিয়ে এটা ওইটা ওইটা বিভিন্ন জিনিস ভরে আপনি জাস্ট কাউন্টারে নিয়ে আসলেন। কাউন্টারে আনলেন, ওখানে সেলসম্যান আছে, সে কি করে, কি বলে, কাউন্টারে লোক আছে, সে কি করে, ক্যাশ নিচ্ছে আপনার কাছ থেকে, পেমেন্ট নিচ্ছে এবং পণ্যগুলাকে আপনার হিসাব করে দিয়ে দিচ্ছে। আপনি কি তার সাথে কোনো অ্যাসোসিয়েশন, কোনো রিলেশন, কোনো ম্যাটার আছে? নাই, তাই না? এইরকম নর্মাল, দ্যাট ইজ নর্মাল সিচুয়েশন, সেলার এবং বায়ার এই দুইটা পার্টির মধ্যে কোনো প্রকার কোনো অ্যাসোসিয়েশন নাই, সম্পর্ক নাই। এইরকম ক্ষেত্রে যেই কনসিডারেশনটা হয়, যে ট্রানজেকশনটা হয়, কনসিডারেশনটা হয়, যে প্রাইসটা ধরা হয়, এটাকে বলা হবে ফেয়ার মার্কেট প্রাইস অ্যাজ পার ভ্যাট ল। আচ্ছা, এখন আসেন, if it is not possible to arrive at a fair market price as prescribed in A, এতে যেইভাবে বলা হলো ঠিক এইভাবে যদি এটাকে নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে কি হবে? তাহলে হবে it would then be the consideration of a similar supply made previously under similar circumstances. বলা আছে এইরকম ঘটনা যদি না ঘটে, মানে এইরকম ভাবে নির্ধারণ করা যদি সম্ভব না হয়, তাহলে কিভাবে করবে? সিমিলার, এই একই রকম একটা ট্রানজেকশন বা একই রকম একটা ঘটনা বা সাপ্লাই ঘটেছিল তার বেসিসে হবে। এটা গেল একটা। আরেকটা কি? ইফ নট পসিবল অ্যাজ অ্যাবভ মে বি ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড। যদি এ এবং বি এই দুইটা ক্ষেত্রে যে বলা আছে, এ এবং বি এই দুইটার ক্ষেত্রে যে ঘটনা
বলা আছে দুইটার কোনোটাই সম্ভব নয়, তখন এনবিআর নিজেই দিবে যে এটা ক্লিয়ার হয়েছে। এটা করাবে না, আমি পরে হাত পা করে দেবো। তো দাও দাও দাও। আচ্ছা, বুঝতে পেরেছেন আপনারা? আগাবো? আচ্ছা, সেকেন্ড হ্যান্ড গুডস, সেকেন্ড হ্যান্ড গুডস 298, সেকেন্ড হ্যান্ড গুডস 298। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড গুডস মানে হচ্ছে গুডস অ্যাজ হ্যাজ বিন ইউজড বিফোর। এটা তো আমরা সিম্পল ভাবেই বুঝি, বাট ডাজ নট ইনক্লুড এনি প্রেসিয়াস ম্যাটার। এখন আপনি একটা ফ্ল্যাট বিক্রি করছেন, আমি একটা বিক্রি করছি যেটাতে আমি 10 বছর ছিলাম, তাহলে এটা নর্মালি সেকেন্ড হ্যান্ড, তাই না? হ্যাঁ, আচ্ছা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ধরা হবে না। কি কি? গোল্ডের ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ধরা হবে না, সিলভার, প্লাটিনাম, এনি আদার সিমিলার মেটাল। তাহলে আপনাকে যদি বলে যে গোল্ডের সেকেন্ড হ্যান্ড ভ্যালু, আপনি কি বলবেন এটা কারেক্ট অ্যান্সার? গোল্ডের কখনো সেকেন্ড হ্যান্ড হয় না। গোল্ডের ব্যাপারে কখনো গোল্ড, সিলভার, প্লাটিনাম এগুলো কখনো সেকেন্ড হ্যান্ড হয় না, এবং ডায়মন্ড, রুবি, এমারাল্ড এবং সাপ্লায়ার এইগুলোর ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড হয় না। এই এক্সেপশন গুলো সোজা মুখস্থ করে ফেলবেন। কি কি? গোল্ড, সিলভার, প্লাটিনাম এইগুলো মেটালগুলো, এবং আরো কি আছে? ডায়মন্ড, রুবি, হ্যাঁ, ডায়মন্ড, রুবি, এমারাল্ড এবং সাপ্লায়ার এগুলো সেকেন্ড হ্যান্ড হয় না। দ্যাটস ইট। ঠিক আছে, এখন পেনাল্টি আসে। আমরা কিন্তু বলেছিলাম পেনাল্টি কে পেনাল্টি কে ইম্পোজ করে? কমিশনার কমিশনার। পেনাল্টি কে ইম্পোজ করে? কমিশনার আচ্ছা, এখন পেনাল্টি মানে হচ্ছে মনিটারি পেনাল্টি ইম্পোজ করে বাই কমিশনার আন্ডার সেকশন 85। আমরা 85-এ যখন পড়বো তখন দেখবো যে আপনি রিটার্ন 15 তারিখে জমা দেন নাই, আপনি রিটার্ন দিতে ভুলে গেছেন, আপনি রেজিস্টার্ড বিজনেস হওয়ার কথা ছিল বা দরকার ছিল, কিন্তু আপনি ইচ্ছে করে রেজিস্ট্রেশন নেন নাই, 10,000 টাকা জরিমানা, দ্যাট ইজ পেনাল্টি। এইগুলো সব আরোপ করবে কে? কমিশনার। কোন সেকশনে? কোন সেকশনের অধীনে? আন্ডার সেকশন 85। আচ্ছা, এখন আসেন, বাট ডাজ নট ইনক্লুড ফাইন। এই তো, তাহলে ফাইনটাকে, ফাইনটা ইম্পোজ বাই কোর্ট অফ ল অন দ্য ট্রায়াল অফ এন অফেন্স। অর্থাৎ কোন একটা অফেন্স করেছি আমি, হ্যাঁ, তো এটার ব্যাপারে মামলা হয়েছে আমার বিজনেসের এগেনস্টে। তো এই বিজনেসের এগেনস্টে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে এখন কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে দ্যাটস ইট। এখন কোর্ট যদি সেখানে ফাইন ইম্পোজ করে দেয় তো দিবে, সেটাকে ফাইন বলা হবে, এবং এটা কে ইম্পোজ করে? কোর্ট, সিম্পল ভাবে। দ্যাটস ইট। উইথহোল্ডিং এন্টিটি, উইথহোল্ডিং এন্টিটি, উইথহোল্ড মানে হচ্ছে কেটে রাখা, উইথহোল্ড করা, টিডিএস করা, ভিডিএস করা। কেটে রাখার মানে আপনি কোনো পণ্য সাপ্লাই দিচ্ছেন, আপনার কাছ থেকে সে টিডিএস করে রাখবে, উইথহোল্ড করে রাখবে। আচ্ছা, কি কি, কারা কারা পারে এটা? সেটা হচ্ছে গভর্নমেন্ট এন্টিটি পারে, কোনো গভর্নমেন্ট এন্টিটি পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যাপ্রুভড বাই দ্য এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো অর ডিরেক্টর জেনারেল অফ সোশ্যাল ওয়েলফেয়ার, হ্যাঁ, এইগুলো দ্বারা অ্যাপ্রুভ হওয়া যেই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে তারা উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়ে। এটা সেকশন 221-এ আছে। এরপরে ব্যাংক একটা উইথহোল্ডিং এন্টিটি, ইন্স্যুরেন্স কোম্পানি, সিমিলার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তার ইনস্টিটিউশন গুলো আছে নন ব্যাংকিং।
নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে? নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো এবং ডিরেক্টর জেনারেল অফ সোশ্যাল ওয়েলফেয়ার কর্তৃক যে অ্যাপ্রুভ করা যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে, এগুলো হচ্ছে আপনার উইথহোল্ডিং এন্টিটি। এগুলো সোজা মুখস্থ করতে হবে। এরপরে এডুকেশনাল ইনস্টিটিউশন কি? সেকেন্ডারি এবং অ্যাবভ লেভেল, সেকেন্ডারি অর অ্যাবভ লেভেল। এখানে কিন্তু প্রাইমারি নাই, খেয়াল করতে হবে। এখানে কিন্তু প্রাইমারি ইনস্টিটিউশন নাই। এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে প্রাইমারিটা নাই, সেকেন্ডারি এবং অ্যাবভ লেভেল, ঠিক আছে? এরপরে লিমিটেড কোম্পানি, তার মানে যে কোনো লিমিটেড কোম্পানি আপনার উইথহোল্ডিং এন্টিটি, ঠিক আছে? সো এগুলো মুখস্থ, এগুলো কিন্তু কোনো অল্টারনেট নাই, আপনার এটা মুখস্থ করতে হবে, আপনার ব্রেনে এটা ফিক্স করতে হবে। এখন আসেন সেন্ট্রাল ইউনিট। সেন্ট্রাল ইউনিট, আচ্ছা, where all accounts and records are administered এবং preserved centrally relating to the supply of economic activities of identical অথবা similar goods or any service or both. Similar goods কাকে বলে? শাহ সিমেন্ট, টাইগার সিমেন্ট ইন ওয়ান শপ, আইডেন্টিক্যাল গুড। ধরেন আমরা এই জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং এর ম্যাটার আছে। সিমিলার গুডস কাকে বলবো এবং আইডেন্টিক্যাল গুডস কাকে বলবো? সিমিলার গুডস, আচ্ছা, আপনি সিমেন্টের দোকান আছে, আপনি এর মধ্যে শাহ সিমেন্ট বিক্রি করেন, টাইগার সিমেন্ট বিক্রি করেন, সেভেন রিং বিক্রি করেন, বিভিন্ন কোম্পানির সিমেন্ট আপনি বিক্রি করেন, তার মানে আপনি সিমিলার গুডস বিক্রি করেন। ভ্যাটের আইন অনুযায়ী সিমিলার গুডস কাকে বলে? আপনি মোট কথা বিভিন্ন কোম্পানির সিমেন্ট বিক্রি করেন। আর আপনি আইডেন্টিক্যাল গুডস হবে তখনই আপনি হচ্ছেন শুধুমাত্র শাহ সিমেন্ট বিক্রি করেন, দ্যাট ইজ শাহ সিমেন্টের ডিলার হতে পারে। মানে আপনি যে দোকান, আপনার দোকানে একটা কোম্পানির একটা ব্র্যান্ডেরই সিমেন্ট আপনি বিক্রি করেন, তাহলে এটা আইডেন্টিক্যাল। বোঝা গেল? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে সেন্ট্রাল ইউনিট মানে হচ্ছে, সেন্ট্রাল ইউনিট হয় তখনই অল অ্যাকাউন্টস এবং রেকর্ডস গুলাকে অ্যাডমিনিস্ট্রার্ড এবং প্রিজার্ভ করা হয় সেন্ট্রালি। আপনারা দেখবেন যে সেন্ট্রাল সেন্ট্রাল সেন্ট্রালি রেজিস্টার্ড, মেইনলি সেন্ট্রাল ইউনিটটাকে মিন করা হয় সেন্ট্রালি রেজিস্ট্রেশনের জন্য। কিরকম? ধরেন আপনি যদি পূবালী ব্যাংকের কথা ধরেন, তাহলে পূবালী ব্যাংক হলো আপনার সেন্ট্রালি রেজিস্টার্ড একটা বিজনেস। অর্থাৎ তাদের কিন্তু বছর শেষে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয় এবং একটা অডিট হয়। আপনারা দেখে থাকবেন, এখনো দেখেন নাই, ব্যাংক অডিটে গিয়ে দেখবেন। আপনার কোম্পানি যদি ব্যাংক অডিট করে, দেখবেন আপনি যদি পূবালী ব্যাংক অডিট করেন, দেখবেন পূবালী ব্যাংকে হেড অফিসে যাচ্ছেন, প্রথমে গিয়ে পূবালী ব্যাংক, টোটাল বাংলাদেশে যতগুলা পূবালী ব্যাংকের ব্রাঞ্চ আছে তার হেড অফিস একটা, এবং এই হেড অফিস থেকে তারা সফটওয়্যারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টসটাকে কন্ট্রোল করে সারা বাংলাদেশে। ধরেন আমি যদি বলি পূবালী ব্যাংকের, আমি জানি না কতগুলো ব্রাঞ্চ আছে, এমনও হতে পারে 700-800 ব্রাঞ্চ বা 500-600 ব্রাঞ্চ সারা বাংলা। এই যদি তার পূবালী ব্যাংকের 600টা ব্রাঞ্চ হয়ে থাকে, তাদের কিন্তু 600টা ভ্যাটের রেজিস্ট্রেশন নাই, তারা সেন্ট্রালি একটা রেজিস্ট্রেশন। কেন? কারণ হচ্ছে তাদের বুকস অফ অ্যাকাউন্টস তৈরি হয় সেন্ট্রালি, প্রিজার্ভ হয় সেন্ট্রালি, অডিট হয় সেন্ট্রালি। এইটাকে মিন করবে সেন্ট্রাল ইউনিট। আর যদি এমন হয়, ধরেন ব্রিটিশ বাংলাদেশ কি জানি একটা টোবাকো কোম্পানি আছে না, ওটার নাম কি? ব্রিটিশ আমেরিকান টোবাকো। ব্রিটিশ আমেরিকান টোবাকো। ধরেন এই টোবাকো কোম্পানি যদি বাংলাদেশে 500 ব্রাঞ্চ হয়ে থাকে, এই আইন অনুযায়ী সেকশন সম্ভবত 58 টোবাকো কোম্পানির জন্য আলাদা স্কিম দেওয়া আছে। মানে এনভিআর এর এই
এনবিআর তো না, মানে এই লতে আলাদাভাবে টোবাকো কোম্পানির জন্য আলাদা একটা সেকশন আছে। সেখানে বলা হয়েছে যে তারা যতগুলো ব্রাঞ্চ থাকবে ততগুলো জায়গায় তারা হিসাব মেনটেন করতে হবে এবং ততগুলো রেজিস্ট্রেশন লাগবে। তাহলে পূবালী ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি যদি 500 ব্রাঞ্চ থাকে তাহলে 500টা রেজিস্ট্রেশন লাগবে। বাট সোনালী ব্যাংক বা পূবালী ব্যাংক ধরেন বা সাউথ ইস্ট ব্যাংক ধরেন, তাদের কিন্তু 500টা, সোনালী ব্যাংকের আমি অনেক আগে শুনেছিলাম তাদের 800 ব্রাঞ্চ সারা বাংলাদেশে। তো যদি এরকম সংখ্যক ব্রাঞ্চ হয়ে থাকে তাহলেও তাদের একটা অ্যাকাউন্টস তৈরি হয়, একটা অডিট হয়, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন হয় এবং এইটা সেন্ট্রালি একটা সফটওয়্যারের মাধ্যমে এটা মেনটেন হয়, প্রিজার্ভ হয়। ঠিক আছে? সো এই সেন্ট্রাল ইউনিট মিন করছি ওই বিষয়গুলোকে। আর সিমিলার গুডসটার এই এক্সাম্পলটা শুধু খেয়াল রাখবেন, না হলে আপনাকে কনফিউশন করে দিবে। সিমিলার গুডস হচ্ছে আপনি সিমেন্টের দোকান, আপনার দোকানে শাহ সিমেন্ট আছে, টাইগার সিমেন্ট আছে, 7 রিংস সিমেন্ট আছে, আরো বিভিন্ন রকমের সিমেন্ট আছে, যে যেটা চায় আপনি সেটাই দেন। আচ্ছা, এখন আপনার দোকানে এখন আপনি শুধুমাত্র শাহ সিমেন্ট বিক্রি করেন, আর কোনো কিছু বিক্রি করেন না, তার মানে আপনি আইডেন্টিক্যাল পণ্য বিক্রি করতেছেন। আচ্ছা আসেন, তাহলে এই গেল। এখন ক্রেডিট নোট, তো আমরা তো এটা জানি মিন্স ডকুমেন্ট ইস্যুড বাই ট্যাক্সপেয়ার ইন সাপোর্ট অফ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ক্রেডিট নোট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য আপনার কি করে, ইস্যু করে কে? ট্যাক্সপেয়ার, তাই না? আসেন, এখানে বেশি কথা বলবো না, পেনাল্টি আমরা অলরেডি পড়েছি। ডেবিট নোট হচ্ছে ম্যাডাম একটা প্রশ্ন ছিল বলেন। আগের স্লাইড থেকে। কোথায়? এখানে? হ্যাঁ জি ম্যাম, ওই যে ডি নাম্বারটা বলেন। আছে হ্যাঁ হ্যাঁ, এডুকেশনাল, ডি নাম্বারটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি। যেটা সেকেন্ডারি বলতে ম্যাম এক্স্যাক্টলি কি বোঝানো হয়েছে? সেকেন্ডারি লেভেল যেটা, হ্যাঁ এটা বলতে একটা উদাহরণ প্রাইমারি দিতেন নাই, যদি একটু। প্রাইমারি মানে হায়ার স্কুল বলে না, প্রাইমারি স্কুল একটা, তারপরে 6 থেকে 6 এর উপরে এগুলো সেকেন্ডারি বলে না? জি ম্যাম। জি ম্যাম, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। হ্যাঁ, সেগুলাকে বলে ও সেকেন্ডারি। আচ্ছা আচ্ছা, ওই আসেন, সেকেন্ডারি। আচ্ছা ঠিক আছে। তো আপনি ওরকম কোনো ইনস্টিটিউট মনে করেন আপনি একটা স্কুলে কোনো কিছু সাপ্লাই করলেন, তাদের তো ইয়ার এন্ডিং এ অনেক কিছু লাগে। হ্যাঁ, অনেক সময় আপনি ধরেন কোনো ফার্নিচারের দোকান, তারা আপনার 500 বেঞ্চ কিনলো, কোন একটা স্কুল যেটা হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, বা সেকেন্ডারি লেভেলের উপরে। তো আপনি যখন সেখানে সাপ্লাই করবেন, আপনি ফার্নিচারের দোকান, তো সেখানে সাপ্লাই করলে তারা আপনার কাছ থেকে ভ্যাট কেটে রাখবে এবং এটা তারা নিজেরাই জমা দিবে। আপনি যখন সাপ্লাই দিবেন আপনাকে পেমেন্ট করার সময় ভ্যাট কেটে রাখবে। মাহি, তো আমাদের এই স্লাইড আজকের মতো এখানে শেষ। আমরা এখন অন্য স্লাইডে যাব। ম্যাডাম আমার এই স্লাইডের ফার্স্ট দিক থেকে একটা প্রশ্ন ছিল হচ্ছে যে বলেন তো ফার্স্টের দেখি, দিন ফার্স্টে আপনি, কি প্রশ্ন? হ্যাঁ ফার্স্টের দিন করেছিলেন এসডি, সিডি, আরডি, ব্যাট, এআইটি এবং এটি। এই জায়গায় আমি হ্যাঁ, ওদিন একটা প্রশ্ন করেছিলাম এআইটি এবং এটির মধ্যে পার্থক্য কি? আমি তখন ওদিন একটা এরকম হচ্ছে বলেছিলেন। অ্যাডভান্স ট্যাক্স, আরেকটা হচ্ছে হ্যাঁ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। হুম, এই জায়গায় প্রশ্ন হচ্ছে আপনি বলতেছিলেন এআইটি মানে হচ্ছে এটা রিবেট নেয়, আর হচ্ছে যেটা ব্যাটের এআইটি সেটা কি এটি বলছিলেন, এবং ব্যাটের জন্য যেটা এটি দেয় সেটা কি আমরা রিবেট পাবো? বা আমার যদি কোম্পানির যখন অ্যাসেসমেন্ট হবে তখন কি এই এটিটা শো করাইতে পারবে? আচ্ছা, আমরা এগুলো, আপনি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করেছেন, আমরা এই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আমরা একটা ম্যাথ করব সামনে, সেখানে দেখবেন ওকে ম্যাম। কিভাবে আমরা ক্যালকুলেশন করি এবং সেখানে কোনটা আমরা এবং কোন কোন জায়গায় কোন আমরা কয়টা পিরিয়ডে এটাকে আপনার শো করতে পারবো, কয়টা পিরিয়ডের মধ্যে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট নিব এবং এটা টাইম বিয়ার্ড হয়ে যাবে কখন, ইত্যাদি আমরা পরে পড়বো। এখন এত অ্যাডভান্স লেভেলের অ্যান্সার দিলেও আপনি হয়তোবা বুঝবেন, আপনি মনে হয় ট্যাক্সে কাজ করেন,
তো অন্যরা বুঝবে না, সেজন্য আমি এখন সেটা ডিসকাস করলাম না। আসেন আমরা অন্য স্লাইডে ওকে চলে যাই। আসেন আমরা এখানে হলো চ্যাপ্টার 2, এটা হলো চ্যাপ্টার 2। মাহিন কই মাহিন? ওকে নো প্রবলেম ঠিক আছে এখানে বসলে কি হয়? নামাজ পড়তেছি নামাজ পড়া পড়লে কি হয়? আমরা চ্যাপ্টার 2তে পড়বো ভ্যাটের এনলিস্টমেন্ট এবং রেজিস্ট্রেশন। ভ্যাটের এনলিস্টমেন্ট এবং রেজিস্ট্রেশন। আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণে অলরেডি আমরা সেন্ট্রাল এবং ইউনিট রেজিস্ট্রেশন আমরা বুঝেছি, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন আছে, এরপরে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট। আমি বলেছিলাম যারা এনলিস্টমেন্ট নিবে তারা কি করে, যে ট্যাক্সটা পরিশোধ করে সেটাকে বলা হয় টার্নওভার ট্যাক্স, যেটা একটা ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেটটা কত? 4%। আচ্ছা, এরপরে আসে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন। কিছু কিছু বিজনেস আছে তাদের কোনো, আমরা যে থ্রেশ হোল্ড গুলা পড়লাম, যে আপনার 2 কোটি থেকে 50 লাখ থেকে 50 লাখের উপরে 3 কোটির মধ্যে যখন আপনার সেলস হবে তখন আপনি কি করবেন? এনলিস্টমেন্ট নেবেন। 3 কোটি টাকার উপরে যদি আপনার সেলস হয় তাহলে আপনার রেজিস্ট্রেশন লাগবে। তাহলে এই যে থ্রেশহোল্ড গুলো আছে, এই থ্রেশহোল্ড গুলো কনসিডারেশনে নিবে না যদি আপনি ওই বিজনেস গুলা করেন। তাহলে এই ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনও একটা আছে, আমরা সেটা পড়বো। এখন আসেন এইটা আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাই। আমরা এই থ্রেশহোল্ডটা একটু আগে আলোচনা করেছি, আবার একটু দেখব। অ্যানুয়াল টার্নওভার অ্যামাউন্ট ইন বিডিটি, ঠিক আছে, আপ টু 50 লাখ, নাথিং রিকোয়ার্ড। তাহলে 50 লাখ থেকে 3 কোটি টাকা যখন অ্যানুয়ালি হবে তখন আপনার টার্নওভার এনলিস্টমেন্ট, অর্থাৎ আপনাকে তালিকাভুক্তিকরণ করে নিবে কে? এনবিআর। এটা কোন সেকশনে? আন্ডার সেকশন 10। দেখা যাচ্ছে এখানে সংক্ষেপে অনেক কিছুই আছে। আন্ডার সেকশন 10-এ এটা হয়ে থাকে টিওটি, টার্ন ওভার ট্যাক্স, এটাকে সংক্ষেপে বলা হয়ে থাকে। টিওটি এনলিস্টমেন্ট যখন হবেন তখন আপনাকে ফ্ল্যাট রেট, এখানে 4% ফ্ল্যাট রেট, টিওটি রেট হচ্ছে 4%, এবং কোয়ার্টারলি আপনার কি হবে? কোয়ার্টারলি, এটা এই যে আমরা রিটার্ন গুলো জমা দিব কোয়ার্টার। এখানে আরেকটা বিষয় বলা দরকার, কোয়ার্টার কিন্তু আপনি কখনো এমন বলতে পারবেন না যে আমি কোয়ার্টার ধরবো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এইভাবে, অথবা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে কোয়ার্টার কাউন্ট হবে না। কোয়ার্টার কাউন্ট হতে হবে জানুয়ারি থেকে, দ্যাট ইজ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল, মে, জুন সেকেন্ড কোয়ার্টার, তারপরে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তারপরে লাস্ট কোয়ার্টার। ঠিক আছে, তো এইভাবে কোয়ার্টার গুলো আপনাকে আইন বলে দিয়েছে, এইভাবেই ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এরপরে আসেন এই ভ্যাটের রেজিস্ট্রেশন 3 কোটি টাকার উপরে। ইচ মান্থ ইজ এ ট্যাক্স পিরিয়ড এবং 15th অফ ফলোইং মান্থ হচ্ছে রিটার্ন টু বি সাবমিটেড। পরবর্তী মাসের 15 তারিখে আপনি কি করবেন? রিটার্ন সাবমিট করবেন। রিটার্ন সাবমিট করার আগে আপনি চালানের মাধ্যমে গভর্নমেন্ট ট্রেজারিতে ভ্যাট জমা দিবেন। আসেন এটা আবার একটু দেখলাম। এখন আসেন সেকশন 4 থেকে আমরা সরাসরি সেকশন ওয়াইজ আগাবো। এতক্ষণ আমরা পড়েছিলাম গত ক্লাস, এবং আজকে আমরা শুধু সেকশন 2 শেষ করেছি, যেটা একটা লম্বা সেকশন। কিসের জন্য? ডেফিনেশনের জন্য। ওখানে আরো অনেক ডেফিনেশন আছে, আমরা সবগুলো পড়িনি। তো যেগুলো মেইন বা ইম্পর্টেন্ট ফিল করছি সেগুলো আমরা নিয়েছি, আমরা কিন্তু সবই পড়ে নিব বা দেখে নিব বই থেকে। আচ্ছা, এরপরে আসেন সেকশন 4, পারসন রিকোয়ারিং টু ভ্যাট রেজিস্টার্ড বা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন। আমরা একটু আগে বলেছিলাম ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের কথা। কার কার ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লাগবে? কার কার ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লাগবে? আপনি যদি the person who supplies, manufactures, importers of goods অথবা সার্ভিসেস সাবজেক্ট টু এসডি, অর্থাৎ আপনি যেই পণ্যের বিজনেস করেন সেই পণ্যটা সেকেন্ড স্ক্যাডিউলে, দ্যাট ইজ এসডির অধীনে আছে, তাহলে আপনাকে ডেফিনেটলি আপনার রেজিস্ট্রেশন লাগবে। এই ক্ষেত্রে আপনি 3 কোটি টাকা সেলস নাকি 50 লাখ টাকা, 20 লাখ টাকা সেলস, এইগুলো কোনো কনসিডার করা যাবে না। মানে ওই থ্রেশহোল্ড গুলো এখানে কনসিডারেশনে আসবে না। আসবে হচ্ছে
আপনার সাপ্লিমেন্টারি ডিউটির অধীনে যে কোনো পণ্য যখন আপনি কি করবেন, যে কোনো পণ্যের যখন বিজনেস করবেন আপনার ম্যান্ডেটরিলি রেজিস্ট্রেশন লাগবে। আচ্ছা, এরপরে প্রোভাইড গুডস অর সার্ভিসেস অর বোথ বাই পার্টিসিপেটিং ইন এনি টেন্ডার, কন্ট্রাক্ট বা ওয়ার্ক অর্ডার। আপনি কোনো টেন্ডারের মাধ্যমে, কন্ট্রাক্টের মাধ্যমে, ওয়ার্ক অর্ডারের মাধ্যমে যখন আপনি পণ্য সাপ্লাই করবেন তখনও আপনার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক লাগবে। আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবেন, আপনার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন লাগবে। আপনি ভ্যাট এজেন্ট নিয়োগ করবেন, এগুলো আমরা পরে পড়বো। এজেন্ট ভ্যাট এজেন্ট কে নিয়োগ করতে পারে বা কিভাবে নিয়োগ করবে এগুলো আমরা সামনে পড়বো। তো ধরেন আমি ব্যস্ত থাকি আমার ভ্যাটের বিষয়টা, হ্যাঁ ধরুন এই ধরেন শ্যামলী কি একটা বাস পরিবহন না, যাত্রী পরিবহন করে না তারা? তো শ্যামলী জি ম্যাম পরিবহনের মালিক উনি ভ্যাটের জি কিছু ম্যাম বুঝে না, তো ভ্যাটের কিছু তো উনি বুঝবে না, তা উনি একজন এজেন্ট নিয়োগ দিলেন যিনি ওনার ভ্যাটের বিষয়গুলো ডিল করবেন। আচ্ছা, এরপরে যিনি দ্য পারসন হু হ্যাজ ওপেন্ড এনি ব্রাঞ্চ অফিস অথবা প্রজেক্ট অফিস অফ ফরেন অর্গানাইজেশন, বিদেশি অর্গানাইজেশনের যখন কোনো ব্রাঞ্চ অফিস বাংলাদেশে ওপেন করবে সেই ক্ষেত্রেও তাদের ম্যান্ডেটরিলি আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে। ইপিজেড এর মধ্যে যে কোনো বিজনেস আপনি কি করেন, এস্টাবলিশ করেন বা শুরু করেন, ওই এরিয়ার মধ্যে আপনাকে অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন লাগবে। তাহলে সিম্পল ভাবে যদি বলি, এসডির অধীনে ভ্যাট, টেন্ডার, ইম্পোর্ট এক্সপোর্ট, ভ্যাট এজেন্ট, ব্রাঞ্চ অফিস এবং ইপিজেড এর মধ্যে লাইক ইপিজেড বোর্ডে নির্ধারিত যে এরিয়াগুলো আছে, এই রকম যত এরিয়া আছে এইখানে এই জায়গাগুলোতে বিজনেস করলে আপনার ভ্যাটের রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে লাগবে। এটা আন্ডার সেকশন 4। ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে রেজিস্ট্রেশন আসেন, আমরা সেকশন 5-এ পড়বো। এখন রেজিস্ট্রেশন কার জন্য, সেন্ট্রাল রেজিস্ট্রেশন লাগবে। আমরা অলরেডি বুঝে গেছি সেন্ট্রাল রেজিস্ট্রেশন হচ্ছে, আমরা পূবালী ব্যাংকের এক্সাম্পল বলেছিলাম, যারা বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি মেনটেন করে, প্রিজার্ভ করে, অডিট করায়। ঠিক আছে, বুকস অ্যান্ড রেকর্ডস আর মেনটেন সেন্ট্রালি ইউজিং অটোমেটেড সিস্টেম, সফটওয়্যার বেসড হলে, ঠিক আছে, সেন্ট্রালি যেটা আপনার প্রিজার্ভ হয় এবং মেনটেন হয় তাদেরকে সেন্ট্রাল রেজিস্ট্রেশন লাগবে। আর ইউনিট রেজিস্ট্রেশন হচ্ছে বুকস অ্যান্ড রেকর্ডস আর কেপ্ট অ্যাট সেপারেট লোকেশন, যেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কথা বলেছিলাম। এখন আরেকটা বিষয়, এইখানে কিন্তু ইউনিট এবং বা এই ক্ষেত্রে একটু এই জায়গায় একটু গ্যাপ হয়ে গেল। ইউনিট রেজিস্ট্রেশন যদি হয়, এরকম যদি হয় আপনি আইডেন্টিক্যাল পণ্যের, আপনি বাংলাদেশে আইডেন্টিক্যাল অথবা সিমিলার গুডস অর সার্ভিসেস আর সাপ্লাই ফ্রম ডিফারেন্ট লোকেশন থেকে আপনি আইডেন্টিক্যাল পণ্য বিক্রি করেন এবং সাপ্লাই করেন এবং আলাদা আলাদাভাবে আপনি বুকস অ্যান্ড রেকর্ডস মেনটেন করেন, এইটা হচ্ছে ইউনিট রেজিস্ট্রেশন। বাট আরেকটা বিষয় আছে এইখানে, টোবাকো রিলেটেড ওই এক্সাম্পলটা এখানে আমার আনাটা ঠিক হয়নি। আপনার টোবাকো রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এখানে যে অ্যাপ্লিকেবল যে ইয়েটা আছে এইটা কিন্তু এখানে কাজ হবে না। কিরকম, প্রোভাইডেড দ্যাট ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর গুডস রিলেটেড টু টোবাকো দে নিড ইউনিট রেজিস্ট্রেশন। টোবাকো বিজনেসের ক্ষেত্রে যদি মনে করেন তারা যদিও সেন্ট্রালি এমন যদি হয় যে তারা কখনো সেন্ট্রালি হিসাব মেনটেন করছে, নো, এটা হবে না। তাদের 100টা ব্রাঞ্চ থাকলে 100টা রেজিস্ট্রেশন লাগবে, 100টা জায়গায় অ্যাকাউন্টস রেডি করবে এবং 100টা অডিট করাবে। দ্যাটস ইট। আরেকটা জিনিস হচ্ছে ফর ইন্টার ট্রান্সফার, মনে রাখতে হবে ট্রান্সফার অফ গুডস অর সার্ভিসেস বিটুইন ওয়ান ইউনিট টু অ্যানাদার ইউনিট বাই এ সেন্ট্রালি রেজিস্টার্ড পারসন উইল নট বি কনসিডার্ড অ্যাজ সাপ্লাই। ইন্টারনাল ট্রানজেকশন উইল নট রেজাল্ট আউটপুট ভ্যাট লায়াবিলিটি এবং ইনপুট ভ্যাট ক্রেডিট। মনে করুন আপনারা তো নিশ্চয়ই দেখেছেন সংসদ ভবনের ওখানে লালমাটিয়াতে যে আড়ং আছে, মনে করেন এই আড়ং এর ব্রাঞ্চ থেকে সায়েন্স ল্যাবের এখানে আরেকটা আড়ং এর ব্রাঞ্চ আছে, তো তারা কভার ভ্যান করে দেখবেন আড়ং এর এইখান থেকে এই লালমাটিয়া ব্রাঞ্চ থেকে তারা সায়েন্স ল্যাবের ব্রাঞ্চে পণ্য পাঠাচ্ছে। এই ক্ষেত্রে এইটা হবে ইন্টার ট্রান্সফার, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার কি কখনো ভ্যাট হবে না।
এই জিনিসগুলো এখান থেকে আমাদের মনে রাখতে হবে। সো আমরা এটা একটু পড়ে নিব। এটা এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি আলাদা আলাদা ভাবে পড়তে হবে। সেকশন 4 কি কি ক্ষেত্রে আপনাকে বলে দিতে পারে যে ধরুন এরকম বললো কোশ্চেন যদি এরকম হয়, নিম্নলিখিত কোন কোন প্রতিষ্ঠানের জন্য আপনার ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লাগবে, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন লাগবে, ঠিক আছে? কোন কোন প্রতিষ্ঠান? তো ওখানে আপনার দুইটা পয়েন্টে দিল, দুইটা পয়েন্টে দুইটা চারটা দিয়ে দিল যে ভ্যাট এজেন্ট, ব্রাঞ্চ অফিস অফ ফরেন অর্গানাইজেশন, আরেকটার মধ্যে দিল ইম্পোর্ট এক্সপোর্ট এবং টেন্ডার, হ্যাঁ, বা কন্ট্রাক্ট, বা ওয়ার্ক অর্ডার। সো এইগুলো মনে রাখতে হবে। আবার ইউনিট সিমিলার গুডস কাকে বলে, আইডেন্টিক্যাল গুডস এক্সাম্পলটা মনে রাখবেন, তাইলে বুঝতে পারবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলা এখান থেকে ইম্পর্টেন্ট। আসেন আমরা আগাই। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। বলেন দেখি। ম্যাডাম এই যে ইউনিট রেজিস্ট্রেশন একটা যদি উদাহরণ দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইউনিট রেজিস্ট্রেশন যে ছিল, সেন্ট্রাল রেজিস্ট্রেশনের পরে সেকেন্ড যে ইউনিট রেজিস্ট্রেশন ব্যাট, সেটা যদি একটা উদাহরণ দিতেন। ইউনিট রেজিস্ট্রেশন যে কোনো বিজনেস ক্ষেত্রে আপনার এই জিনিসটা আগে মনে রাখতে হবে। উদাহরণ হচ্ছে, আমি বুকস অ্যান্ড রেকর্ডস আর মেনটেন সেন্ট্রালি। আপনি দেখবেন কোনো কোনো ক্ষেত্রে ইউনিট রেজিস্ট্রেশন হচ্ছে, মনে করেন বুকস অ্যান্ড রেকর্ডস আর kept at সেপারেট লোকেশন। এখন কোনো একটা বিজনেস এমন আছে, এগুলো তো খুবই সুপরিচিত, এই জন্য উদাহরণ খুবই অ্যাভেলেবল। আপনি আপনি বাংলাদেশে আপনার অ্যাকাউন্ট আছে হলো সায়েন্স ল্যাব শাখায় পূবালী ব্যাংকে। আপনি কক্সবাজার শাখায় গিয়ে টাকা জমা দিতে পারেন অথবা ওখান থেকে উঠাইতে পারেন, তার মানে এটা সেন্ট্রালি মেনটেন হচ্ছে। যদি সেন্ট্রালি মেনটেন না হতো, অটোমেটেড না হতো, আপনি কি এটা পারতেন? জি না ম্যাডাম, এটা তো পারা আমি যেত না। সেন্ট্রালি সুতরাং বুঝতে পারলাম যে এটা সিম্পল ভাবে বোঝা যাচ্ছে যে তারা সেন্ট্রালি রেজিস্টার্ড এবং সেন্ট্রালি তাদের অ্যাকাউন্টস এবং রেকর্ডস গুলো মেনটেন হয়, এবং এটা ডেফিনেটলি অটোমেটেড, দ্যাট ইজ সফটওয়্যার বেসড। এখন আরেকটা যদি আসেন, আড়ং, দেখবেন আপনি আড়ং যদি সায়েন্স ল্যাবের এখান থেকে কিনেন, আপনি মনে করেন বাসা আপনার হলো মোহাম্মদপুর, তা আপনি চিন্তা করলেন আচ্ছা আমি সায়েন্স ল্যাবের এখানে যাব কেন, লালমাটি আমার কাছে, এখান থেকে আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম, আমি এখন লালমাটি গিয়ে বদলাইতে পারবো, পারা যায় না? জি ম্যাম পারা যায়, যে কোনো আউটলেট থেকে। ডেফিনেটলি বোঝা যাচ্ছে এটা হলে অটোমেটেড সিস্টেম তাদের, মানে সফটওয়্যার বেসড, এবং সেন্ট্রালি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন হয়। যদি সেন্ট্রালি না হইতো তাহলে ইনভেন্টরি কিভাবে মিলাইতো? আপনি আড়ং থেকে এই সায়েন্স ল্যাব থেকে কিনে গিয়ে আপনি লালমাটিয়ায় বদলাচ্ছেন, তাহলে ইনভেন্টরি কিভাবে মিলাইতো যদি সেন্ট্রালি মেনটেন না হতো? মিলবে না। হ্যাঁ, এই জন্য এগুলো হচ্ছে সেন্ট্রালি রেজিস্ট্রেশন। এখন ধরেন যদি অফলাইন হইতো, তাহলে আপনাকে কি হইতো, এরকম কোন বিজনেস খেয়াল করলেই হবে। কোন বিজনেস হতে পারে, ইউনিট রেজিস্ট্রেশন, সিম্পল কথা হচ্ছে তারা বুকস অফ অ্যাকাউন্ট সেপারেট লোকেশনে রাখে এবং সেপারেট তাদের রেজিস্ট্রেশন। আপনি এক ব্রাঞ্চ থেকে কিনলেন বা তাদের ঢাকা ব্রাঞ্চ থেকে কিনলেন, চিটাগাং ব্রাঞ্চে তারা বদলায় দিতে পারবে না, যদি এমন আপনি পেয়ে থাকেন কোনো বিজনেস। তো এখন তো মোটামুটি সবই মানে বড় বড় অর্গানাইজেশন গুলো, সবই সেন্ট্রালাইজড, যে বড় বড় হ্যাঁ বিজনেস গুলো হ্যাঁ, ম্যাক্সিমাম সেন্ট্রালাইজড। এর সবই জন্য আমি কিন্তু বলছিলাম এই সেন্ট্রালাইজ। উদাহরণটা মানে আমার জানা মতে উদাহরণ পাচ্ছিলাম না, এর এক্স্যাক্টলি জন্য। এই মুহূর্তে আমার ব্রেনে আসতেছে না, এই মুহূর্তে আমি প্রয়োজনে খুঁজে আপনাকে পরে দিব না, ঠিক আছে? আমার এই ওকে ম্যাম, মুহূর্তে থ্যাংক ব্রেনে ইউ ম্যাম। আসতেছে না, কারণ আমি যেটাই তুলে আনতেছি সেটাই দেখা যাচ্ছে সেন্ট্রালি রেজিস্টার্ড, কারণ সেন্ট্রালি যদি না হয় আপনি বদলাইতে পারবেন না। যদি এরকম হয় যে এরকম কোনো একটা কিনেছেন ঢাকা থেকে চিটাগাং গিয়ে বদলাইতে পারছেন না, তার মানে বুঝবেন তারা কিন্তু সেন্ট্রালি রেজিস্টার্ড নয় এবং তাদের সিস্টেমটা অটোমেটেড নয়, এবং তারা আলাদা আলাদা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে। দ্যাটস ইট, ঠিক আছে? আসেন এখন আমরা একটু আগাই। অনলাইন ভ্যাট সার্ভিস ফর কোম্পানিজ, কোম্পানিগুলোকে আমাদের এনবিআর কি করছে, এখন অনলাইন সার্ভিস দিচ্ছে। কিন্তু কি কি সার্ভিস দেয় এনবিআর? আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন ভ্যাট অথবা টার্নওভার ট্যাক্স। আপনি রেজিস্ট্রেশন বেসড পোর্টাল, আপনি দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উইল বি ডান ফ্রম এনবিআর ইন্টারনেট বেসড পোর্টাল। রেজিস্ট্রেশন নিতে পারেন,
হ্যাঁ, অথবা টার্নওভার ট্যাক্স, যেটা আপনি এনলিস্টমেন্ট, এই দুটোই আপনি অনলাইনে নিতে পারেন আপনার প্রতিষ্ঠানে বসে। আবার আপনি ভ্যাট বা টার্নওভারের যে ট্যাক্স রিটার্ন আপনি জমা দিবেন 9.1 এবং 9.2। 1 হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, 2 হচ্ছে আপনার এনলিস্টমেন্টের জন্য, 9.1 হচ্ছে ভ্যাট রেজিস্টার্ড পার্সনের জন্য, আর এনলিস্টমেন্ট হচ্ছে কি বলে 9.2 হচ্ছে এনলিস্টমেন্টের জন্য। ঠিক আছে, সো এই সার্ভিসগুলো আপনি কি করতে পারেন, অনলাইন থেকে এনবিআর এর অনলাইনে যে ইন্টারনেট বেস পোর্টাল আছে সেখান থেকে আপনি এটা নিতে পারেন। দ্যাটস ইট। এরপরে এখন যে জিনিসগুলো আপনাদের সামনে আসতেছে এটা খুব বেশি কিছু না, তারপরেও একটু বলে দেই। সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস। আমরা কিন্তু এগুলো এখন হ্যাবিচুয়েট, আমরা অনলাইন ঢুকলে কোথাও রেজিস্ট্রেশন নিতে গেলে, কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে, কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস খুলতে গেলে, কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টস খুলতে গেলে আমরা কিন্তু এগুলো অটোমেটিক হতে থাকে। আপনার যে ইনফরমেশনগুলো চায় সেগুলো ফিল আপ করলেন, তারপরে দেখবেন নেক্সট আসতেছে, নেক্সট ক্লিক করলে আরেকটা পেজ আসতেছে, সেটা ফিল আপ করলে নেক্সট ক্লিক করলে আরেকটা পেজ আসবে। সো এই বিষয়গুলো আমরা খুব সহজেই এখন হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছি মোটামুটি, তাই না? সো এই একইভাবে আপনাকে সাইন আপ করতে হবে। এই যে এনবিআর এর যে ওয়েবসাইট আছে, এখানে সাইন আপ করবেন, তারপরে রিসিভ করবেন একটা আইডি পাসকোড ওভার মেইলে। এরপরে আপনি লগ ইন করবেন বাই দিস আইডি এবং পাসকোড। তারপর যদি আপনার নতুন রেজিস্ট্রেশন যদি লাগে, এখানে 2 ধরনের অপশন আছে। একটা, আপনি যদি নতুন রেজিস্ট্রেশন হয়ে থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি রেজিস্ট্রেশন হয়ে থাকেন মানে অনলাইন হওয়ার আগে যদি হয়ে থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন হবে। এরপরে ফিল করবেন আপনি রিকোয়ার্ড এবং আপলোড করবেন, রিকোয়ারমেন্ট গুলো ফিল করবেন এবং আপলোড করবেন রিকোয়ার্ড ডকুমেন্ট। এইভাবে করে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন নিয়ে নিবেন। এরপরে যেটা ইম্পর্টেন্ট, এটা তো আমরা সিস্টেমে ঢুকলে এগুলা 1 বাই 1 আমরা বুঝতে পারবো, কিন্তু এইখানে যে বিষয়গুলা, এইগুলা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। কি? রিকোয়ার্ড ডকুমেন্ট ফর অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন। রিকোয়ার্ড ডকুমেন্ট, আপনি অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশনের ফর্মগুলো ফিল আপ করবেন, কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। কি কি? ট্রেড লাইসেন্স লাগবে, টিন লাগবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার TIN লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, বিজনেস অ্যাড্রেস লাগবে, বিজনেস ইমেইল লাগবে, মোবাইল নাম্বার লাগবে। এরপরে নেম অফ অল ডিরেক্টর, NID এবং পাসপোর্ট নাম্বার, মানে সকল ডিরেক্টরদের নাম এবং তাদের NID এবং পাসপোর্ট নাম্বার, এবং ইনকর্পোরেশন নাম্বার অফ লিস্টেড কোম্পানি, ইনকর্পোরেশন নাম্বার অফ লিস্টেড কোম্পানি, লিস্টেড কোম্পানি ইনকর্পোরেশন নাম্বার, IRC যদি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ERC এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যার জন্য যেটা প্রযোজ্য, আর হলো লেআউট প্ল্যান ইন 1 পেজ ফর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, লিস্ট অফ অল সেলস সেন্টার, ফুল অ্যাড্রেস, ইকুইপমেন্ট, মেশিনারি এটসেট্রা। এখন কথা হচ্ছে মনে করুন আপনি যে বিজনেসটা করছেন এইটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি নয়, তাহলে কি আপনার এটা প্রয়োজন আছে? এটা আপনার লাগবে না। অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনি যেই বিজনেস করেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো আপলোড করবেন, যখন যেটা মানে যেই বিজনেসের জন্য যেটা দরকার। আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাহলে আপনার IRC ERC লাগবে। ম্যাম এখানে লেআউট প্ল্যান বলতে কোন লেআউট প্ল্যানটাকে বোঝানো হ্যাঁ, হচ্ছে? ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে তাদের যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি একটা লেআউট প্ল্যান দিতে হয় 1 পেজের মধ্যে। এটা তো বিজনেস লেআউট প্ল্যান না, জাস্ট মানে প্ল্যান্ট লেআউট প্ল্যান। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা, তো এইটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আপনাকে যদি বলে রিকোয়ার্ড ডকুমেন্ট ফর অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, আপনাকে যদি বলে, ধরুন এরকম একটা গল্প বলে দিল আপনাকে যে মিস্টার A আপনার কাছে আসছে, আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি বুঝে না যে এনবিআর থেকে কিভাবে ভ্যাটের রেজিস্ট্রেশন নিবে। আপনি ধরুন ভ্যাটের এজেন্ট হিসাবে কাজ করেন, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ভ্যাটের এজেন্টশিপ আপনি এজেন্ট না, মানে আপনি ভ্যাটের এটাকে কি বলে, ওই যে ভ্যাট যারা প্র্যাকটিস করে তাদেরকে কি বলে? কনসালটেন্ট, হুম? ITP না, ITP হলো যারা ট্যাক্স। ট্যাক্স ম্যাম। হ্যাঁ, ভ্যাট কনসালটেন্ট আর ভ্যাট এজেন্ট।
হ্যাঁ 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 সো এইরকম যদি আপনি থাকেন তাহলে আপনার কাছে আসলো যিনি একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবেন বা রেডি করেছেন, তা আপনি তখন তাকে যখন আপনি রেজিস্ট্রেশন করে দিবেন তাহলে আপনার বুঝতে হবে তার কোম্পানির জন্য এখান থেকে কি কি ডকুমেন্ট লাগবে। কিছু আছে কমন, ট্রেড লাইসেন্স তো কমন, টিন কমন, ব্যাংক অ্যাকাউন্ট কমন, বিজনেস অ্যাড্রেস কমন, বিজনেস ইমেল, মোবাইল নাম্বার কমন, পাসপোর্ট, এগুলো কমন। বাট ইনকর্পোরেশন নাম্বার অফ লিস্টেড কোম্পানি হলে, যদি লিস্টেড হয় ডেফিনেটলি এটা লাগবে, আর লিস্টেড না হলে কি এটা লাগবে? না। লাগবে না। এখন সে হলো ইম্পোর্ট এক্সপোর্ট করবে, তাহলে তার এইটা লাগবে বেসিক্যালি, তাই না? তো তার কি এটা লাগবে? যদি ম্যানুফ্যাকচারিং হ্যাঁ, কোম্পানি হয় এটাও তাহলে লাগবে না। সুতরাং বুঝতে হবে যে কার জন্য কোনটা লাগবে, আর এই সব কয়টাই আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এখানে আর আমরা পড়বো না, আমরা আগাই। আমরা একটু আগে ডেফিনেশনের মধ্যে ট্যাক্স ফ্র্যাকশন এর যে ফর্মুলাটা পড়েছিলাম, এই ফর্মুলার ছোট্ট একটা ম্যাথ প্র্যাকটিস করে আজকের ক্লাস এখান থেকেই শেষ করে দিব আমরা। আর আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসের সাথে সাথে পড়া শেষ করে নিবেন, কারণ আমি 26 সেকশন শেষ হলেই আমি পরীক্ষা নিব। সেকশন 26 যখনই শেষ হবে তখনই আমি পরীক্ষা নিব। আচ্ছা, ম্যাডাম ব্যাটের হ্যাঁ, আমাদের কটা সেশন আছে? 139। ও মা। আচ্ছা, আসেন, হাউ টু ক্যালকুলেট ভ্যাট। একটা এক্সাম্পল কিরকম, যদি কনসিডারেশন বা ট্যাক্স ইনভয়েস ভ্যালু, কনসিডারেশনের মধ্যে কি কি থাকবে বলেছিলাম? কনসিডারেশনের মধ্যে কি কি থাকবে? পণ্যের মূল্য প্লাস ইনভয়েস ভ্যাট। মূল্য আর ভ্যাট। ফেয়ার ভ্যালু প্লাস ব্যাট। হ্যাঁ, এখন ধরুন কোনো একটা কোম্পানির কোনো একটা কি বলে গুডস, যেটার আপনার যদি কনসিডারেশন বা ট্যাক্স ইনভয়েস ভ্যালু হয়ে থাকে, ইনভয়েস প্রাইস এবং কনসিডারেশন একই কথা, মনে রাখতে হবে। অ্যাগেনস্টে সাপ্লাই যদি হয় 100, ভ্যাট রেট যদি হয় 15%, তাহলে ট্যাক্স ফ্র্যাকশন কত আসবে? আপনি রেট কিন্তু 15%, আর এটার এখানে একটু বুঝতে হবে, রেট হচ্ছে 15%, আর এটা কিন্তু ফর্মুলার 100। এটা কি? এটা কিন্তু এই 100 নয়, এটা হচ্ছে ভ্যালু, কনসিডারেশন। একটু খেয়াল করবেন, এটা হচ্ছে পণ্যের সাপ্লাই যেটা করেছি তার ইনভয়েস ভ্যালু, এটা একটু খেয়াল করতে হবে। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ জি ম্যাম। জি ম্যাম, হ্যাঁ, শুনতে নিচে পাচ্ছি। আসেন, নিচে আসেন, ট্যাক্স ফ্র্যাকশন। আপনি ট্যাক্স ফ্র্যাকশনের যে ফর্মুলাটা বের করছেন, সেই ফর্মুলাতে আমরা জানি যে ফর্মুলাটা আমরা একটু আগে পড়ে আসছি, সেটা হচ্ছে R/100 প্লাস আর। তো আমরা এখান থেকে ফ্র্যাকশনটা বের করে নিব। ফ্র্যাকশন হচ্ছে আপনি রেটটা বসাবেন, 100 কিন্তু ফর্মুলার 100, মনে রাখবেন। এটা কিন্তু এটা নয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে ফর্মুলার 100 দিয়ে আমি ফ্র্যাকশন বের করে নিলাম। এখন আসেন ভ্যালু। আমি কনসিডারেশনের ভিতরে থাকে ভ্যালু আর কি ভ্যাট, তাই না? তাহলে আমি যখন কনসিডারেশন সমান, অথবা আপনি যদি এই কনসিডারেশন এ দেখেন ভ্যাট ইকুয়াল টু কনসিডারেশন ইন্টু ট্যাক্স ফ্র্যাকশন, ভ্যাটটা আপনি যখন বের করতে চাবেন, এটা আমি পরে বলি, আগে এটা ভ্যালু। আপনি কনসিডারেশন, হ্যাঁ, কনসিডারেশন মাইনাস কনসিডারেশন ইন্টু ট্যাক্স ফ্র্যাকশন, অর্থাৎ এই যে ফ্র্যাকশনটা আপনি এখানে লিখলেন। এইবার আসেন কনসিডারেশন, এই হলো কনসিডারেশন আমার, এই যে কনসিডারেশনটা এইটা আপনি আনেন কনসিডারেশন 100, এটাকে ফ্র্যাকশন করেন, ইন্টু করেন 100, আর এই 100 হলো আপনার কনসিডারেশন, তাহলে আপনি ভ্যালুটা পেয়ে যাবেন। এইবার ভ্যালুটাকে আপনি এই পাশে নিয়ে আসলেন, যেহেতু এই জন্যই এখানে মাইনাস আসলো। আসেন ভ্যালুটা, এইবার ভ্যালুটা 100 বসালেন, আর এটা অ্যাজ ইউজুয়াল এটা বসালেন। ঠিক আছে, এটা কোনটা? ট্যাক্স ফ্র্যাকশন হচ্ছে যেটা আপনি এখান থেকে বের করলেন, এই যে এটা ফ্র্যাকশনটা আগে বের করে নিলেন। আচ্ছা, এরপরে বসালেন, বসানোর পরে আপনি দেখেন আপনার ফ্র্যাকশনটার সাথে এটা গুণ করলে যেটা আসে, দেখেন
এই যে 100 মাইনাস এই 100 কিন্তু এই 100, বি কেয়ারফুল, এখানে একটু কনফিউজ হয়ে যেতে পারে যে এই 100 কোনটা। এইটা হলো আপনার ফর্মুলার 100, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ফর্মুলার 100 একটা হলো ফর্মুলার মধ্যেই 100 আছে, আরেকটা হলো আমাদের কনসিডারেশনটা 100, একই হয়ে গেল। ম্যাম এই জন্য সাপ্লাইয়ের টাকাটা 200 দিয়ে করলে কনফিউশনটা আরো ম্যাম সহজে হ্যাঁ হয়ে 200 যাবে। তাহলে 200 কনফিউশন, তো দিলে তো আপনি এত কষ্ট 200 হইতো দিয়ে না। প্র্যাকটিস করেন, কোনো অসুবিধা নাই। আপনি সাপ্লাইটা বা কনসিডারেশনটা 200 দিয়ে করেন, আপনি প্র্যাকটিস করতে হবে এটা। আচ্ছা, তাহলে আমরা 86.96 হলো আপনার ভ্যালু, মানে পণ্যের ভ্যালু। এই হচ্ছে আপনার ভ্যালু, আর এই হলো আপনার ভ্যাট। টোটাল হয়ে গেল কনসিডারেশন। এইবার আপনি যদি আলাদাভাবে এটা দেখতে চান, তাহলে আমরা জানি কনসিডারেশন ইনটু ট্যাক্স ফ্র্যাকশন, ঠিক আছে? তাহলে আপনি এটা এখান থেকে এভাবেও পেতে পারেন, অথবা এখান থেকে আপনি অলরেডি এটা বের করে নিলেও এখান থেকে হয়ে যাবে। এই ছোট্ট ম্যাথটা কিন্তু আপনাকে প্র্যাকটিস না করলে এটা কনফিউজড করে দিবে। আপনি ফিগারটা প্রয়োজনে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? 20 ডিভাইডেড বাই 23 ম্যাম, এটা বের হয়েছে কেমনে? আচ্ছা, ভালো কথা। আমি এখানে আপনাদেরকে স্লাইডটা তুলে দিই আগে। ক্লাসে আছি, তুমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে স্লাইডটা একটু আগে উঠায় দিয়ে নিই। কেউ একজন বলেছেন আগে টেবিলের শীট মানে কোন টেবিল? কেউ একজন কি স্কেজুল গুলো আবার চাচ্ছেন? জি জি ম্যাম, ওইটা চাচ্ছিলাম। স্কেজুল গুলো কি আবার চাচ্ছেন? জি জি ম্যাম, স্কেজুয়াল গুলো চাচ্ছিলাম। স্কেজুল ড্রাইভ লিংকে আছে, আমি ড্রাইভ লিংক কে ইনবক্সে দিয়েছি। লিখেছেন এটা? ম্যাম আমি লিখেছিলাম ম্যাম। ম্যাম আমি লিখেছিলাম। আপনারা কি স্লাইডটা পেয়েছেন? জি স্লাইডটা পেয়েছি, স্কেজুয়ালটা পাইনি ম্যাম, তাই। আছেন আপনারা? ম্যাম আজকেরটা এখনো পাই নাই। ম্যাম রেজিস্ট্রেশনের স্লাইডটা কাইন্ডলি ইনবক্সে দিয়ে দেন। ম্যাম কি চলে গেল? না না ম্যাম আছে। মাঝখান দিয়ে তা আমি হোস্ট হয়ে গেলাম। আজকে স্লাইডটা মনে হয় আমরা পাইনি এখনো। জি ভাই, আমিও পাইনি। ম্যাম মনে হয় এখনো শেয়ার করতে পারে না, এটা তো নিতে হবে। ম্যাম মেবি ব্যাক করবে।
আচ্ছা, ম্যাডাম যে স্কেডিউলটা দিয়েছিল সেটা কি আমাদের বইয়ে কোথাও আছে, কেউ বলতে পারেন? ভাই কোনটা বুঝি নাই? ম্যাম যে স্কেডিউল শেয়ার করছিল আমাদেরকে। ওটা তো আমি ইনবক্সে কেজুয়ালটা শেয়ার করছিল না, লাস্ট এরকম তো ক্লাসে কোনো কিছু শেয়ার। একটা স্কেডিউল শেয়ার করছিল, যে তফসিল গুলো যে শেয়ার করছিল, সেটা কি আমাদের বইয়ে কোথাও আছে নাকি? সেটা অবশ্যই চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা পাইছি। গোপনে একটা রক্ত পাস করে দিলেন না? আজকে স্লাইড কি পাবো না ভাই? ম্যাম কি আসবে না? ভাই আজকে যে ক্লাসটা করলো এটা তো স্লাইড মনে হয় দেয় নাই। এটা তো আগের আপনি যেটা দিলেন লাস্ট ক্লাসের স্লাইড, যেটা আজকে ক্লাস পর্যন্ত আলোচনা করলো না। জি ভাই, আপডেটটা দেয় নাই, ওটা নিতে হবে ম্যাম থেকে। সিআর এ বলেন ম্যামের সাথে যোগাযোগ করতে। একটা কথা যদি ম্যামকে বুঝাই বলা যায়, যে মেলের মাধ্যমে আমাদের লিংক আসে, ওই লিংকের যদি ফরওয়ার্ডে ম্যামটা এটা যদি মেল করে দেয় তাহলে এটা মেলেও থেকে গেল। চ্যাট বক্সে দিলে তো অনেক সময় ডাউনলোড করা যায় না। ম্যামকে ওদিন আমি এই কথাটা বলছিলাম, ম্যাম ওই মেলের ফরওয়ার্ডে যদি এটা আপনি একটু মেলটা করে দেন তাহলে আমরা সবাই পেয়ে যাই। আচ্ছা, ম্যাম পরে বললো যে চ্যাট বক্সে দিয়ে দিবে। আপনারা কাইন্ডলি চিন্তিত হবেন না, আমি ম্যামের সাথে যোগাযোগ করে স্লাইডটা দিয়ে দিব আজকে বা কালকের মধ্যে। ম্যাম যদি রেসপন্স করে আপনারা আর হচ্ছে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে তো কোনো আপডেট নাই বা এইসব স্লাইড শেয়ার না করলে তো পরে তো কেউ দেখি শেয়ার করে না, তাহলে গ্রুপ রেখে লাভ কি? আসবে নাকি এখন? ম্যাম ম্যাম এখন পর্যন্ত তফসিলের একটা স্লাইড, ফার্স্ট ক্লাসের একটা স্লাইড, এই দুইটাই দিচ্ছে। আর এই দুইটাই ডাইরেক্ট লিংকে আপলোড করা আছে, গ্রুপেও আছে, এইখানে ইনবক্সেও আছে। আর কোনো class আছে না। মানে আমি শুধু টেক্সের কথা বলতেছি না, বাকি ক্লাসগুলোর কথা বলতেছি। যে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যদি একটু শেয়ার করে দেয় যে ক্যাপ্টেনের দায়িত্বে আছেন, তাহলে সবার জন্য উপকার হয়। তাহলে কি আজকে লিভ নিয়ে নেবো না ম্যাম আবার আসবে? একটু ক্লাসের সিআর একটু যোগাযোগ করে দেখেন ম্যাডামের সাথে, আসবে কিনা। না ভাই, আজকে আর ম্যাম রে কল দেওয়াটা উচিত হবে না মনে হয়। মামুন ভাইয়ের কল আসছিল, ম্যাম হচ্ছে মামুন ভাইকে জানাই দিছে যে ম্যাম আর ক্লাসে আসবে না, আর ক্লাস সিনোপসিসটা ম্যাম দিয়ে দিবে। ও আচ্ছা, ম্যাম কিন্তু লাস্ট একটা কথা বলছিল, এই যে এই ব্যাডের পাশে এটা দেখার পরেই